তো আমরা শুরু করি। প্রথমত ভাই কংগ্রাচুলেশন, আমি স্ক্রিন এটাই রাখলাম আপাতত। সো আপনার স্কোরটা সুন্দর এবং মেইনলি আমরা আসলে আপনার থেকে কংগ্রাচুলেশন তো দিলাম, পাশাপাশি আরও জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল ভিডিও মানে নিতে চাই আর কি। বিকজ আপনার থেকে আসলে অনেকজনই ইন্সপায়ার হবে। বিকজ আহ, আমাদের অনেক কল আসে এরকম যে আপনাদের এই এক্সপিরিয়েন্সিয়াল ভিডিও থেকে অনেক কিছু জানছি, কীভাবে পড়তে হয়, বা অনেক কনফিডেন্ট পায় আর কি স্টুডেন্টরা। সো আপনার 317 স্কোর খুব ভালো স্কোর। ইনশাল্লাহ আপনার কথাগুলো শুনেও যেন হচ্ছে আরও দুইটা স্টুডেন্ট হচ্ছে এই স্বপ্ন দেখে যে 315+ যেন আনতে পারে। দ্যাটস ওয়াই আসলে আপনি আমাদের একদম প্রিমিয়াম গেস্ট হিসেবে আছেন। সো প্রথমত কংগ্রাচুলেশন ভাইয়া। সো আমি হচ্ছে সবার মতো আপনার কাছেই ছাড়বো যে প্রথমত হচ্ছে বর্তমানে এক্সাম এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন যে কীরকম কোশ্চেন আসতেছে। দেন আপনি তো মক দিয়েছেন, মকগুলো আমাদের থেকে কীভাবে আপনাকে হেল্প করলো। দেন আসলে একটা স্টুডেন্টকে কীভাবে পড়া উচিত আপনার আপনার পার্সপেক্টিভ থেকে আর কি, সেটা যদি সবার সাথে শেয়ার করতেন আর কি। আচ্ছা ভাইয়া, প্রথমে হচ্ছে আপনার অনেক অনেক থ্যাংক ইউ। আপনি এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। আবার মানে এই রোজার মধ্যে যারা জয়েন করছেন তাদের অনেক অনেক থ্যাংক ইউ যে আপনারা মানে এই রোজা সারাদিন অবস্থার ভিতর থেকে যে জয়েন করছেন। আর আপনাদের সবার জন্য মানে আমার অনেক অনেক দোয়া থাকলো যাতে আপনারাও পরবর্তীতে ভালো একটা জিনিস আনতে পারেন। আচ্ছা, তো ভাইয়া আর কি মানে তিনটা জিনিস না বললেন, একটা হচ্ছে প্রথম এক্সাম এক্সপিরিয়েন্স আর মক আর স্ট্র্যাটেজি যেটা। তো প্রথম আমি এক্সাম এক্সপিরিয়েন্সের কথাটা বলি। এক্সামের ভিতরে আমি হচ্ছে 90 সেট যে কোশ্চেন, 90 সেট কোশ্চেন আমি খুব ভালো মতো পড়ছি। মানে খুব ভালো মতো যদি আমি বলি তাহলে আমি এটা বলতে পারি যে আমি 90 সেট কোশ্চেন প্রায় 4 থেকে 5 বার আমার রিভিশনই ছিল। মানে এমনি তো পড়া একবারই ছিল, বাট এর উপর রিভিশনও ছিল আমার 4 থেকে 5 বার। অ্যান্ড এক্সামের ক্ষেত্রে যখন আমি গেছি আমার কাছে, আমি একটা হচ্ছে টিসি কমন পাইছি, মানে ফুল কমন। আর দুইটা আরসির প্যাসেজ কমন আসছে, কিন্তু তাদের কোশ্চেনটা হচ্ছে চেঞ্জ করে দিছে। সো আপনারা যখন নাকি প্যাসেজটা যদি একটু ভালো মতো করে পড়েন তাইলে হচ্ছে আপনারা মানে ইজিলি পারবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে মক থেকে মানে জিআরই যে এক্সামটা সেটা আমার কাছে একটু ইজি মনে হয়েছে ইয়ার ক্ষেত্রে। আর আমি হচ্ছে মানে এইটাই ছিল মূলত আমার মানে এক্সামের এক্সপিরিয়েন্স। আমার কাছে ম্যাথটা মোটামুটি একটু ইজি লাগছে, যেহেতু আমি পুরো 90 সেট ভালো মতো করে গেছি। মানে 90 সেটের ম্যাথ থেকে আমার এই ম্যাথ খুবই ইজি লাগছে। আমি খুবই সিলি সিলি মিস্টেক করছি, যার কারণে মানে আমার যে কোয়ান্টা 163 আসছে, আমি তো বারবার আফসোস করতেছিলাম যে মানে কেমন 163 আসলো। পরে গিয়ে দেখলাম আমি খুবই একদম ইজি ইজি ম্যাথ একটু মানে ঘাবড়ায় যাওয়ার কারণে হয়তো মিস করে গেছি। বাট এগুলো যদি কেউ 90 সেট কোশ্চেন পড়ে যায় তার জন্য ম্যাথটা মানে একবারই ইজি। আর ভার্বাল, যেটা ভার্বালেও একটু ট্রিকি থাকে ভার্বালটা। তবে দেখা যায় আরসির ক্ষেত্রেও সবাই যারা আপনারা যদি একটু প্যাসেজটা পড়ে থাকেন তাহলে মোটামুটি আপনারা অ্যান্সার করতে পারবেন। তো এইটা ছিল আমার মোটামুটি মানে এক্সাম এক্সপিরিয়েন্স। আর তারপর বলি যদি আমি মকের কথা, মকটার সাথে আমি আমার স্ট্র্যাটেজি মানে একটা স্টুডেন্টের কিভাবে পড়া উচিত সেই হোল ব্যাপারটা আমি একসাথে বলি, তাইলে হচ্ছে আপনারা অনেক কিছু কারেক্ট করতে পারবেন যে আমি কিভাবে স্টার্ট করছিলাম বা আমি কোন পজিশনে ছিলাম। তো আমি যখন জিআরই আমার টোটাল লাগছে 6 মাসের মতো। প্রথম দিকে আমি যখন জিআরই শুরু করি তখন হচ্ছে আমি মানে কাইন্ড অফ জানতামই না যে একটা কোন জিনিস পড়া লাগে কি নাকি, কেএমএফ এই শব্দের নামই শুনি নাই আমি তখন। তখন আমি শুনছি ম্যানহাটন। এই ম্যানহাটন আমি ম্যাথটা দিয়ে শুরু করি। ম্যানহাটনের বেসিক কয়েকটা 6টা কিন্তু বই আছে। ম্যানহাটন 5 এলবি আছে, আর তার পাশে ম্যানহাটনের অ্যালগো অ্যারিথমেটিক, তারপর এই জিওমেট্রি, এগুলোর মতো 6টার মতো বই। আমি ওই 6টা বই পড়া শুরু করি। আমি ম্যাথে এত পরিমাণে উইক ছিলাম যে ওই যে বেসিকের যে বই, বেসিকের বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের পরে অনেকগুলো ম্যাথ দেওয়া থাকে। ওইটার মধ্যে ইজি থাকে, মিডিয়াম থাকে এবং হার্ড থাকে, প্রত্যেকটার মধ্যে 30টা কোশ্চেন। আমি মিডিয়াম কোশ্চেনও পারতাম না। 5 এলবি তো আরো কঠিন লাগতো আমার কাছে। আমি ওই যে বেসিকের ওইটারই মিডিয়াম কোশ্চেন পারতাম না, ওইটারই হার্ড কোশ্চেন পারতাম না। আমি একটা পর একটা ভুল করতাম। দেখা যেত আমি ম্যাথে এত পরিমাণ ভুল মানে উইক ছিলাম ম্যাথের মধ্যে। তা আমি ওই 6টা বই মানে ভালো মতোই পড়ছি, সবগুলো হচ্ছে নোট টোট করে রাখতাম। তারপর হচ্ছে আমি 5 এলবিটা ধরি। এখন 5 এলবি ধরার ক্ষেত্রে তারপর আমি মোটামুটি আগাইতেছি, এদিকে 5 এলবিও তো আমার কাছে একটু কঠিনই লাগতেছে। আমি ম্যাথে খুবই উইক, আমার কাছে ভালোই কঠিন লাগতেছে। আমি তাও একটু মানে বারবার বলতেছি আচ্ছা রিভিশন দিলে হয়ে যাবো। তো আমি রিভিশন দিতেছি, তারপর আস্তে আস্তে করে যেমন আমার ম্যাথটা একটু একটু করে স্ট্রং হওয়া শুরু করছে। এই টাইমের মধ্যে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যে আমি মানে গুগলে সার্চ দিয়ে দেখতাম বর্তমান হচ্ছে ম্যাথের জন্য কোন বইটা সব থেকে ভালো, বা কোন বইটা থেকে কোন বইটার মতো করে আর কি ম্যাথ কমন আসে। তখন গুগলে যেমন কোরা অনেক ওয়েবসাইটে সব জায়গায় দেখা থাকতো যে 5 এলবি থেকে পড়ে গেলে আপনি ম্যাথ পারবেন। তো আমি তো 5 এলবি ফোকাস হয়েছে, কারণ আমি তো দেখতেছি যে কোরার মধ্যে সবাই বলতেছে 5 এলবি পড়েন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা বলতেছে এই সব তো অনেক বছর আগে, মানে যে 4-5 বছর আগে হয়তো রেলেভেন্ট ছিল 5 এলবি বর্তমান জিআরডির সাথে। কিন্তু বর্তমানে জিআরডি ম্যাথ কোশ্চেন কিন্তু আরো হার্ড করছে।
এখন আমি তো এই জিনিসটা জানতাম না। আমি তো 5 এলবি কইরাই খুবই খুশি যে মোটামুটি বেসিকও কমপ্লিট করে ফেলাইছি ৬টা বই থেকে। আবার 5 এলবিও করছি। তাহলে আমি মোটামুটি একটু দাঁড়ানোর মতো অবস্থানে আছি। তারপর আমি গেলাম মক দিতে। মক দিতে গিয়ে আমি দেখি আমার তো এই জায়গায় ম্যাথের এমন কোশ্চেন, আমি তো ম্যাথ কোশ্চেন ফেসই করিনি। অ্যান্ড ওই টাইমে আমার মনে আছে আমার ২৮টা কোশ্চেনের মধ্যে আমি ৮টা কোশ্চেনও পারা আমার লেগে কষ্ট হয়ে গেছিল। আমি তো মানে এতদিন যে ২-৩ মাস ধরে আমি প্রিপারেশন নিলাম, আমি পুরো তখন একটা মানে ধাক্কার মতো যে এটা কি অবস্থা? মানে আমি তো ভালো মতোই প্রিপারেশন নিছি, বাট কেন এই জিনিসটা হইতাছে? পরে গিয়ে হচ্ছে টুকটাক ফেসবুকে দেখলাম, তখন হচ্ছে সবচেয়ে আমার ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে ব্যাপারটা কাজ করছে সেটা হচ্ছে আমি গ্রেগমেটি প্রেপ শিফট যে আছে তাদের হচ্ছে ম্যাথের উপর পুরা একটা ভিডিও থাকে, মানে সেকশন থাকে যে অ্যারিথমেটিক তারা হচ্ছে বুঝায় দেয় গ্রেগমেট। অ্যান্ড আমি হচ্ছে ওই ভিডিওগুলো দেখা শুরু করি একটার পর একটা। অ্যান্ড এইটা আমার ম্যাথের জন্য খুবই মানে ব্রেক থ্রু একটা দিছে এই একটা জিনিস, কারণ ওই টাইমের মধ্যে গিয়ে আমি অ্যাকচুয়ালি শিখছি যে আচ্ছা এই কোন স্ট্র্যাটেজিগুলো কেমনে, অ্যারিথমেটিক হোল ব্যাপারটা কিভাবে হইতাছে, বা আমি আবার সবগুলো জিনিস একবার ইচ অ্যান্ড এভরিথিং নোট করে রাখতাম। তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে নোট করতে পুরো খাতা বানিয়ে ফেলছিলাম, মানে এইখানে শুধু আমি গ্রেগমেটের সবগুলো ম্যাথ, গ্রেগমেট কি ম্যাথ করতেছে সেটাও আমি নোট করতাম। এন্ড ওইটাও আমি রিভাইজ দেওয়া ট্রাই করতাম। তার পাশাপাশি আমার তো ওই ৬টা বই যেহেতু পড়ছি ওগুলা টুকটাক একটু নোট আছে। তো আপনাদের আমি যেটা মানে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি ম্যাথ নিয়ে শুরু করতে চান আগে গ্রেগ ম্যাথটা দিয়ে শেষ করেন। ওই যে ম্যানহাটন বেসিক্স এর যে ৬টা বই সেটা না পড়লে হয়, কারণ হচ্ছে ওই বেসিক্স এর বই থেকে আরো অনেক বেশি কভার করে গ্রেগ ম্যাথ। এন্ড মানে বেসিক্স থেকে আমার কাছে মনে হচ্ছে আরো বেশি ভালোভাবে কভার করে ওই জিনিসগুলো। তো ওইটা পড়ার পরে তারপর যেমন আমি একটু মানে স্বস্তিতে আইছি যে না আচ্ছা এখন মোটামুটি আমার ম্যাথের ফাউন্ডেশন একটু স্ট্রং আছে। তারপর হচ্ছে আমি আবার মক দিলাম। এবার মকের মধ্যে আইসা দেখি যে ভাই প্রবলেম হইতাছে, মানে আমি তো পারতাছি না, আগে থেকে একটু ইমপ্রুভ হইলো, খুব একটা ভালো ইমপ্রুভ হইতাছে না। এন্ড এখন আমি আবার অবস্থা কি রে, মানে পারতাছি না কেন, কি একটা অবস্থা। আর অলরেডি আমাদের মতো মানুষ যারা নাকি অলরেডি ম্যাথে অলরেডি দুর্বল থাকে, আমাদের কিন্তু একটা ইনসিকিউরিটি অলরেডি একটা বিল্ড আপ থাকে যে আমিও মনে পারবো না, আমিও মনে পারবো না। তা আমার মধ্যে ওই জিনিসটা বারবার প্লেব্যাক হইতাছে, অন্য মানুষ পারতাছে আমি পারতাছি না কেন। তো এই জায়গার ভিতরে আমি হচ্ছে ভাইয়ার ইউটিউবের এই যে এক্সপিরিয়েন্স গুলা দেখা শুরু করি এই টাইমে। তখন হচ্ছে ভাইয়া বারো বলতো এই সাইড সেট। এই যে আমি তারপর কাছে মানে আমি খুব বিরক্ত ছিলাম নিজের উপরও যে কি হইতাছে না। আবার তখন কেএমএফ দেখা শুরু করলাম। আর অলরেডি তো তারপর হচ্ছে এই ভাইয়ার ভিডিওগুলো দেখে আমি ভাবলাম আচ্ছা সাইড সেট তাহলে করা শুরু করি। তখন হচ্ছে আমি এই কেএমএফ এর যে প্রথম কয়েকটা সেকশন ছিল প্রায় 20টার মতো সেকশন, ওই সেকশনগুলো হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো দেখা আস্তে যেমন ভাইয়ার অনেকগুলো ফ্রিতে ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতাম আমি। তো ওই দেখাগুলো সলভ করা ট্রাই করলাম। আবার সাইড সেট হচ্ছে পুরাটা হচ্ছে আমি সলভ করছি মানে ম্যাথেরটা। এন্ড এই যে আমি সাইড সেট সলভ করলাম আর কেএমএফটা সলভ করলাম, তারপর আমার কাছে মনে হয়েছে যে মানে ম্যাথের স্ট্রং এখন আমার খুব ভালো। দেন আমি যখন মক দিতে গেছি তখন আমার কাছে মনে হয়েছে মানে ২৮টার মধ্যে আমার ১৫-১৬টা বেশি আমার কমন, আমার অ্যারিথমেটিকে কোনো প্রবলেম হইতেছে না, আমি মানে কাইন্ড অফ সেম টাইপের জিনিস আসতেছে। এন্ড আমার কাছে মনে হয়েছে যে কেএমএফ এর থেকে সাইড সেট কোশ্চেন মানে ম্যাথের জন্য সাইড সেট এইটা বেশি কাজে দেয়। কেএমএফ এর জিনিসগুলো মাঝখানে অনেক বেশি হার্ড থাকে, বাট সাইড সেটের যেগুলো ওগুলা থেকে মানে অ্যারিথমেটিক জিওমেট্রি অনেক কিছু কমন পড়ে, মানে সেম টাইপের হয় জিনিসগুলো। সো সাইড সেট করার পর আমার কাছে মনে হয়েছে যে ভাই ম্যাথ মানে আর কিছু না। এন্ড আমার কাছে এখন মনে হয় মানে যদি আমি আবার আগের পজিশনে থাকতাম তাহলে আমি শুরুতে হচ্ছে একবারে গ্রেগ ম্যাথ থেকে এই পেপসিক্স থেকে আর কি ম্যাথের বেসিক্স গুলো দেখতাম, কারণ যদি কারো ম্যাথের বেসিক্স মানে অ্যাটলিস্ট গ্রেগ ম্যাথ থেকে দেখেন বা যে দিক থেকে দেখেন আপনার আগে ওই বেসিক্সটা থাকাই লাগবে। এন্ড সবগুলো জিনিস নোট করে রাখেন, কারণ পরবর্তীতে তো আপনার আবার নোটগুলো রিভাইজ দেওয়া লাগবে সবকিছু। তো আপনি একবারে ভালো মতো বেসিসগুলো আগে নোট করেন, 5 এলবি একবার বা দুইবার পড়েন সমস্যা নেই, তারপর একবার সাইড সেট একবারে মন দেওয়া, মানে এদিক ওদিক কোনো তাকানোর দরকার নেই, সাইড সেট বা 90 সেট আপনি একদম মন দেওয়া করেন। আপনি যদি মন দেওয়া করেন বারবার রিভিশন দেন, এমন না হচ্ছে একবার করলেন এন্ড তারপর হচ্ছে একবার কইরে আপনি ভাবতেছেন যে মানে সেগুলো তো আমার মনে থাকবেই, ইউজুয়ালি এইসব মনে থাকে না আপনি যদি মানে খুব ট্যালেন্টেড না হন। কারণ দেখেন বারবার রিভিশন দিতেই কিন্তু আপনার মানে এই ম্যাথগুলো আপনার মাইন্ডে যখন গাইতে যাবে তখন সেম টাইপের ম্যাথ যখন আসে আপনি প্যাটার্ন ধরতে পারবেন। নাহলে কি সাইড সেটের মধ্যে তো আপনার অনেক ম্যাথ, আপনি কিন্তু যদি মানে রিভিশনের মধ্যে না থাকেন আপনি প্যাটার্ন গুলো ভুলে যাবেন যে এইটার মধ্যে কি প্যাটার্ন থাকতেছে বা আমি কি ভুলগুলো করতেছি, এগুলো তো আপনার মনেও থাকবে না। তো আমি হচ্ছে একবারে ইয়া মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি যদি একবার স্টার্ট থেকে শুরু করতাম তাহলে হচ্ছে গ্রেগমেট থেকে বেসিক্সটা দেখতাম, তারপর হচ্ছে 5 এলবি একবার বা দুইবার পড়তাম, তারপর এই সাইড সেট একবারে মন দিয়া সাইড সেট একদম মন দিয়া সব সলভ করতাম। এইটা মানে এইটা করলে আমার কাছে মনে হয় কোয়ান্ট নিয়ে না আর আপনার প্যারা খাওয়া দরকার নেই, আপনি কাইন্ড অফ পারবেনই। আমি তো পরে 30 সেট যে কোশ্চেন, এই 30 সেট কোশ্চেন একবারে সবগুলো কোয়ান্ট শেষ করছি একবারে মানে থরলি, এন্ড ওগুলো আমি বারবার রিভিশন দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে মানে
হ্যালো, শুনতে পাচ্ছেন কি ভাইয়া? আচ্ছা, উনার কথা শোনা যাচ্ছে না কি আমার কথা শোনা যাচ্ছে না? হাতে না করেও মানে এই ম্যাথ দেখে আমি আমার মাইন্ডে ক্যালকুলেট করতাম যে আচ্ছা এই ম্যাথের স্ট্র্যাটেজি গুলো আমার মনে আছে কিনা প্লিজ, যাতে আমার একবারে মুখস্থের মতো দরকার হলে হয়ে যায়। বারবার বারবার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আপনারা যদি মানে 60 সেট একবারে মন দিয়া করেন, একবারে খুবই ভালো মতো 90 সেট, আপনার ম্যাথ নিয়ে আর প্যারা খাওয়ার দরকার নেই। আপনি মানে অলরেডি প্রায় অনেক অ্যাটলিস্ট 20টা ম্যাথ তো আপনি প্যাটার্ন অ্যাটলিস্ট সেম পাইবেন। কারণ আমি অলরেডি মানে 20টার বেশি ম্যাথ আমি কিন্তু প্যাটার্ন সেম পাইছি। মানে খুব একটা হয়তো চেঞ্জ নাই, মানে ধৈর্য আমি বুঝতে পারছি আরে এটা তো এই প্যাটার্নের ম্যাথটা আমি করছি, এই প্যাটার্নের ম্যাথই তো আসছে এই জিনিসটা। তো এইটা ছিল কোয়ান্টের মধ্যে আমার যে প্রিপারেশন। আর সবচেয়ে কঠিন হয় একটু ভার্বাল, এন্ড ভার্বালের মধ্যে আমি অনেক প্যারা খাইছি। তবে ভার্বালের ক্ষেত্রে যেটা আমি বলি যে ভার্বালের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি। মানে আপনি যতই পড়েন, আপনি যদি টিসি কেমনে সলভ করতে হয়, এসি কেমনে সলভ করতে হয়, আর সি কিভাবে সলভ করতে হয়, এটা স্ট্র্যাটেজি গুলোর দিকে নজর না দেন, আপনি অনেক বড় মিস্টেক করতেছেন। আমার কাছে মনে হচ্ছে আমি এই যে স্ট্র্যাটেজি গুলোর দিকে নজর না নিয়ে আমি শুধু মানে পড়ে গেছি। দিন শেষে 2-3 মাস পর আমার রেজাল্ট জিরো, কারণ আমি ঠিক মতো পারতাছি না। বাট আমি যখন নাকি স্ট্র্যাটেজি গুলোর উপর মানে খুব নজর দেওয়া শুরু করলাম, তারপর গিয়ে আমার ইমপ্রুভমেন্টটা আমি দেখছি যে হ্যাঁ আমার এখন ইমপ্রুভমেন্ট হইতেছে। আমি হচ্ছে ভার্বালের প্রথম মানে 1 মাস আমি তেমন কিছু পড়ি নাই, শুধু ভোকাবুলারি গুলো পড়ছি, এই গ্রেগমেটের যে ভোকাবুলারি ওই জিনিসগুলা। তারপর আমি ধরছিলাম ভার্বাল গ্রিল। এখন ভার্বাল গ্রিল ধরার পরে এখন আমি তো ভার্বাল গ্রিল টুকটাক করতেছি, ভার্বাল গ্রিল তো ইজি। এদিকে আমি তো বুঝতেছি না যে আরে মকের মধ্যে তো যে ভার্বাল এটা তো আরো অনেক বেশি হার্ড। আমি ভার্বাল গেলে আমি তো খুবই মানে মজার মধ্যে আছি, কারণ ভার্বাল গেলে আরসি গুলো খুব ইজি, মানে পড়লেই ইজিলি পড়া যায়। আমি খুব আরামসে আরে ভার্বাল, সবাই কয় ভার্বাল এত কঠিন, বাট আমার কাছে তো লাগতেছে আরে ভার্বাল ইজি। আমি ওই কথা ভাইবা আমি ভার্বাল প্রিপারেশনই কম মানে একবারে কমায় কোয়ান্টি দিকে অনেক প্রেশার দেওয়া শুরু করছি। বাট মক দিতে গিয়া যখন এই ভার্বাল দেখছি তখন তো আমি পুরো অবস্থা শেষ, কি ভাই এই কি, মানে আমি তো কিছুই বুঝতেছি না, আমি তো আরসি পইরা আমি কিচ্ছু বুঝি না। যে আর এত বড় মানে প্যাসেজ আমি বারবার বারবার পড়তেছি, আমি তো বুঝতেই পারতাছি না যে এই বেটা বলতাছে। তারপর হচ্ছে আমি মাগসের যে আরসির ভিডিওগুলো আছে টুকটাক করে দেখা শুরু করলাম, বাট আমি কিছু বুঝি না, মানে তাদের হয়তো ভয়েসটা একটু অন্যরকম, আমি কমফোর্টেবল হইতে পারতাছিলাম না ওইটার সাথে। তো এটার মধ্যে কি করা যায়, পরে আমি টুকটাক ফেসবুক টেসবুকে দেখলাম যে কে কি করে, তারপর হচ্ছে আমি কেএমএফ এর আরসি আর কেএমএফ এর টিসিএসসি গুলা পড়া শুরু করলাম। এখন কেএমএফ এর টিসিএসসি এর সাথে কিন্তু একটা সলভ দেওয়া থাকে, মানে আমি পেয়েছিলাম ডাইট থেকে। তো ওদের যে 1300টা টিসিএসসি, ওইখান থেকে ওইটা পড়ার পরে তারা তাদের যে এক্সপ্লেনেশন ছিল সেটা একটু হেল্প করা শুরু করলাম আমার, এই যে আমি একটা কিভাবে সলভ করতে হয় এই স্ট্র্যাটেজি গুলো আস্তে আস্তে শেখা শুরু করলাম যে কেমনে সলভ করা লাগে। তারপর হচ্ছে আমার টিসি এবং এসির ক্ষেত্রে আমি দেখছি যে আমার একটু ইমপ্রুভমেন্ট হইতেছে। তবে কেএমএফ এর যে আরসি আমি সলভ করতেছি, আমি প্রায় আরসি 90টা সলভ করছিলাম, বাট আমি কোনো স্ট্র্যাটেজি ছাড়াই সলভ করছি। এখন সলভ করার পরে আমার আবার দেখতেছে আমার আরসির মধ্যে কোনো ইমপ্রুভমেন্টই নেই। আমি হয়তো আগে থেকে একটু প্যাসেজ বুঝতে পারতাছি, বাট আমার কোনো ইমপ্রুভমেন্ট আমি করতে পারতাছি না। আগে দেখা যায় এক একটা প্যাসেজ আমি একটা কারেক্ট করতে পারি, আবার দেখা যায় পুরা 2-3টা প্যাসেজ আমি একটাও কারেক্ট করতে পারি না। তো এইখানে ভিতরে আমার সব থেকে মানে ভালো একটা কাজ করতে, সেটা হচ্ছে আমি গ্রেগমেন্টের ওই ওল্ড জিআরই বুকের যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখা শুরু করছে। এই ওল্ড জিআরই বুকে অয় হচ্ছে শর্ট প্যাসেজের শর্ট প্যাসেজ গুলো 1 ঘন্টার ভিডিও আছে, অয় ওগুলো এক্সপ্লেন করতো। আমি প্রায় ওইটার 21টা নাকি 22টার মতো ভিডিও দেখছিলাম, 1 ঘন্টার মতো থাকে। এন্ড ওই যে অয় হচ্ছে দেখাই দিল যে আচ্ছা এই আরসি গুলো সলভ কেমনে করতে হয়, মানে আপনি যে প্রত্যেকটা জিনিস বা জিনিস যে পইরা যে আমি ইন্টারপ্রেট করবো মাইন্ডে সেটা লাগে না, আপনি হচ্ছে কিওয়ার্ড ধরে ধরে করতে পারবেন। এই অড স্ট্র্যাটেজি গুলো দেখা তারপর হচ্ছে আমি দেখলাম ভার্বালে আমি কেএমএফ এবং টিসিএসসি ওর আবার যে টিসিএসসি যে স্ট্র্যাটেজি গুলো ছিল সেগুলো দেখলাম, সেগুলো আলাদা নোট করে সেগুলো ইমপ্লিমেন্ট করা ট্রাই করলাম। এই যে এখন যে আমি স্ট্র্যাটেজি শিক্ষা আস্তে আস্তে আগানো শুরু করলাম, তারপর হচ্ছে আমি দেখলাম না আমি ভার্বাল টুকটাক পারতাছি। আগে দেখা যায় আমি ভার্বাল মানে পারতামই না, সেখানে আমি দেখলাম না আরসিও মোটামুটি আমি পারতাছি, আবার টিসিএসও আমার টুকটাক হইতাছে এই জিনিসগুলো। এর মাঝখানে হচ্ছে আমি মাগসের যে টিসিএসসির বই ছিল আমি সেটাও পড়ছি, বাট আমার কাছে মনে হয়েছে যে এটাও মানে খুব একটা হেল্পফুল হয়নি। বাট আমার কাছে এইখানেও আমি যদি বলি আমার সবচেয়ে হেল্পফুল হয়েছে 60 সেট। মানে এই 60 সেট আমার ভার্বালের ক্ষেত্রেও আমার বেস বানাই দিয়েছে এই জায়গায়। এটা সত্য যে আমি কেএমএফ টিসিএসসি যেটা ছিল 1300-1300-র মধ্যে সবগুলো আমি কমপ্লিট করিনি, বাট আমি মানে মাইন্ডের মধ্যে একটা আছে যে না আমি 60 সেট ধরি, একবারে ফুল প্রুফ 60 সেট ধরবো, মানে এটা ছাড়া অন্য এদিক ওদিক কোনো তাকানোর দরকার নাই, আমি এটা একবার ফাটায় পড়বো, মানে একবার পড়বো মানে একবার পড়ার মতো করে পড়বো। এন্ড এইটাই আমার পুরা জিআরই মানে একদমই কি বলে বেস পুরো চেঞ্জ করে দিয়েছে, যে একদম সাইড সাইড সেট ভার্বালের জন্য স্ট্র্যাটেজি সব থেকে ইম্পর্টেন্ট।
আর কোয়ান্টের ক্ষেত্রে ভাই প্র্যাকটিস। আপনি বেসিক গুলো জানছেন, তারপর হচ্ছে বারবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। ভার্বালের ক্ষেত্রে আপনি আরসি গুলো বারবার পড়েন, এন্ড টিসিএসসি গুলো এগুলো স্ট্র্যাটেজি নিয়ে সলভ করেন, আপনার কি কি ভুল হইতাছে সেগুলো দেখেন। তারপর হচ্ছে আপনি সেম জিনিসটা মানে বারবার পড়েন, রিভিশন দেন, পড়েন, রিভিশন দেন, এই যে হয়ে যায় জিনিসটা। তো আমার ক্ষেত্রে মানে এটাই ছিল যে আমি কিভাবে আর কি লাস্ট দিনগুলোতে প্রিপারেশন নিছি। এন্ড আমার একবারে লাস্ট দিন আমি প্রতিদিন হচ্ছে প্রায় 3 থেকে 4টার মতো মক দিয়ে সেগুলো আবার সলভ করতাম। মানে প্রত্যেকটা মক দিতাম, তারপর হচ্ছে সেগুলো আবার সলভ করতাম। এই কোন কোন আমার কি কি ভুল হয়েছে না ভুল হয়েছে সেগুলো সবগুলো মার্কিং করতাম, মার্কিং করে আবার সেগুলো পড়া ট্রাই করতাম। আর লাস্ট দিনগুলোতে তো মনে হয় আমি মানে প্রচুর পরিমাণ রিভিশন দিছি, সারাক্ষণ রিভিশন, সারাক্ষণ রিভিশন, মানে পুরো একবার ফুল প্রুফ রিভিশনের উপর ছিলাম লাস্ট দিনগুলোটাকে। এমন হয়েছে আমি মানে 60 সেটে আমার 90 সেটে যতগুলো আরসি ছিল আমার সবগুলো আরসির অ্যান্সার মুখস্থ ছিল। এটা মানে রিয়েল। এন্ড 60 সেটে ভার্বালে টিসিএসসি ছিল, সব আমার মুখস্থ ছিল। কারণ আমি এত বারবার রিপিট করছি যে এইটার ক্ষেত্রে আমার অনেক বড় একটা হেল্প হয়ে গেছে। আর এই যে আমি মানে বারবার করে পড়ছি, বারবার প্র্যাকটিস, এটার কারণে যখন আমি রিয়েল লাইফে মানে মক দিতে গেলাম, তখন আমার মধ্যে অলরেডি কিন্তু আমার একটা অ্যাংজাইটি প্রবলেম আছে। কারণ অলরেডি যেহেতু আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, একটা কাজ করে। বাট এই যে বারবার প্র্যাকটিস করছি, এইটাই একটা কনফিডেন্স তৈরি করে দিছে যে না মানে একটু কিছু হইলেও পারবো। যার কারণে দেখা গেছে মোটামুটি একটা স্কোর এসে পড়ছে। বাট ওই যদি আমি একবার দিয়েই ভাবতাম যে না আমি তো একবার করছি, আমার সমস্যা নাই, আমি তো পাইরা যাবো, তাইলে মানে আমি অনেক বড় মিস্টেক করতাম। বাট সব থেকে ভালো যেটা হয়েছে আমি বারবার প্র্যাকটিস করছি, বারবার প্র্যাকটিস করছি, কোয়ান্ট বারবার প্র্যাকটিস করছি। লাস্ট 2-3 মাস টাইম বেশি লাগছে, বাট ওই প্র্যাকটিসটার উপর খুবই বেশি জোর দিছি আমি যে ক্ষেত্রে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা মনে হয় ওকে করতে পারেন। ভাইয়া, প্রথমত হচ্ছে ঠিক আছে। এখন হচ্ছে আর আরেকটা কোশ্চেন আমি সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের যে থার্ড ওয়েবসাইটে যে কোশ্চেনগুলো গেছে, ওয়েবসাইটের ইন্টারফেসটা মেন এক্সামের মতো কি পাইছেন? জি ভাই, ওয়েবসাইটটা কি হেল্প ওয়েবসাইটের করলো আপনাকে? ইন্টারফেসটা মেন এক্সামের মতোই ছিল। মানে ওয়েবসাইটের প্র্যাকটিসটা হেল্প করলো কিনা আপনাকে সেটা বলবেন। ভাই এটা অনেক হেল্প করছে, কারণ হচ্ছে আমি সব থেকে বেশি হেল্প করছে আমার রিডিং কম্প্রিহেনশন আরসিতে। যেমন আরসির ক্ষেত্রে আহ, আমি এমনি একটু মানে সবাই দেখা যায় একটু ঘাবড়ায় যেতাম দেখলেই। তো আমি যখন ওয়েবসাইট ইন্টারফেসে আমি বারবার আরসি গুলো প্র্যাকটিস করছি না, মানে ধইরা তারপর গিয়ে আমার এই মানে অ্যাংজাইটি লেভেলটা প্রচন্ড লেভেলে কমছে। এই জিনিসটা আমি যে ওয়েবসাইট ইন্টারফেসে ডাইরেক্ট গিয়া মানে দেখতেছি, এইটা প্রথম কথা আমার অ্যাংজাইটি লেভেল অনেক কমাই দিছে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আমি মানে বুঝতে পারছি যে আচ্ছা কোন জায়গাগুলোতে আমি ভুল করতেছি বা আমি মিস্টেক গুলো কই করতেছি, এটা তো একবার ডাইরেক্ট আইসা পড়ে যাতে গেলে। সো অটোমেটিক যখন আমি দেখতেছি আচ্ছা এই মিস্টেক গুলো করতেছি, কেন মিস্টেক করতেছি, আমি কিন্তু বারবার মানে ওই আমার সলভ লাগবে এই জিনিসগুলো আমি পাইছি এই ব্যাপারটাতে। আর মানে আপনাদের এই 60 সেটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটা পুরো তো মানে জিআরই কোশ্চেনই। সো দেখা যায় খুব মানে খুব একটা তো ডিফার করে না ওই স্ট্যান্ডার্ড লেভেলটা। সো আপনি যদি পড়েন ওই অটোমেটিক না জিআরইর প্যাসেজ গুলা ক্যাচ করা যায়। এই ক্যাচ করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই ইন্টারফেস এন্ড এই কোশ্চেন গুলো। ওকে, সো প্রথমত যারা হচ্ছে এখানে আছেন তাদের আমার মেইনলি হচ্ছে আমার 16তম ব্যাচ। তাদের ক্ষেত্রে বলি, উনি যে সাম আপ যদি করি, ওনার হচ্ছে উনি আমাদের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ছিল না, উনি মকে। সো মকেরটা দেখেন, মকের রিসোর্সটাকে উনি ঠিকভাবে ইউজ করছে। এটা এখন আপনাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে মকে যেরকম কোশ্চেন পাবেন, সেটা আমি প্রথম দিন থেকে আপনাকে সেই এনভায়রনমেন্টে নিয়ে যাচ্ছি, যেটা ওনার মেবি 2 থেকে 2.5 মাস হচ্ছে জাস্ট বুঝতেই সময় গেছে, রাইট ভাই? জি কি ভাই, আসলে করা 3 মাসের উচিত, মতো আর প্রায়। সেইটা আমি হচ্ছে আপনাকে প্রথম দিন থেকেই আমাদের সিস্টেমে, যেটা আমরা পুরো কোনো অন্য রিসোর্সও লাগতেছে না, গ্র্যাগমেন্ট বলেন ম্যাগোস বলেন, আমরা প্রথমে বেসিকটা পড়াচ্ছি, দেন সেম রিলেটেড 5 LB হোমওয়ার্ক বাসায় দিচ্ছি আর ক্লাসে কেএমএফ করাচ্ছি, অ্যান্ড দেন তাকে হচ্ছে বেসিক শেখানোর পরেই বাড়িয়ে দিচ্ছি মক করার জন্য। সো এই সময়টা তার মানে আপনি রিলেট করতে পারতেছেন যে ওনার 3 মাস সময়টা অলরেডি আমি কিন্তু বাছাই দিয়েছি ওনাদের, রাইট ভাই? যদি চিন্তা করি, ভাই একদম ঠিক আছে, মানে আমার 3 মাস আপনি তো খালি এটা সময় না, কারণ এই টাইমটাই যে কি রকম একটা ডিপ্রেশনের মতো কাজ করে যে আপনি মানে ট্রাই করতেছেন বাট পারতাছেন না, এইটাও কিন্তু একটা ম্যাটার করে ব্যাপারটা। ওকে। বাকিরা কি বুঝছেন ভাইয়া কি বলছে? সো আপনি কনফিডেন্ট থাকেন যে আমাদের প্রসেসগুলো জানা মানে প্রবেন যে অনেক মানে ডিপ্রেশনের জায়গাটা কমে আনা, এই যে 1.5 মাসের মধ্যে আপনাকে একটা জায়গায় তৈরি করা যেখান থেকে আপনি মক দিতে পারবেন। সো আমরা কিন্তু মকটা 1.5 মাসের মধ্যে আপনাকে ওই জায়গায় নিয়ে আসছি যে অন্তত পক্ষে এখন থেকে মক স্টার্ট করেন। সো এই জন্য কেন এটা বলি, এটা বাই আনসার দিতে পারবে। এই যে আমি রানিং ব্যাচকে বলতেছি না, এই যে সঞ্জিত আপু আপনাদের বলতেছি না যে মক মক মক, তাড়াতাড়ি ঢুকতে হবে, তাড়াতাড়ি ঢুকতে হবে।
সো জি ভাইয়া। কেন বলতেছিলাম, এটা কি প্রমাণ পাইছেন? যত তাড়াতাড়ি আমি ওইখানে নিয়ে প্র্যাকটিস করাতে পারবো তত আপনার জন্য বেটার, রাইট? জি ভাইয়া। হ্যাঁ। সো কথা হচ্ছে যে এটাই, তো আমরা 3 মাসের মধ্যে মানে আমি 1.5 মাসের মধ্যে এই জায়গায় তৈরি করি যেখানে আপনি মকে যাবেন। তার মানে ওনার যে 3 মাসটা, এই 3 মাসটা পুরোটাই হচ্ছে কভার হয়ে গেল আপনার। এখন মকে যাবেন আর পাশাপাশি এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচে হচ্ছে জাস্ট রিভিশন দেবেন। সো আপনাদের কনফিউশন হওয়ার দরকার নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে কনফিডেন্ট থাকেন, এবং ভাইয়া যে কথা বললো যে কনসিস্টেন্সি, এটা সব থেকে বড়। যারা হচ্ছে পারতেছেন না তারা কনসিস্টেন্সি রাখেন, আর যারা পারতেছেন তারা প্র্যাকটিস করে করে মকে আমাদের, যেহেতু এটা বারবার আমি ভাইয়াকে এটা বলতেছি, আর সেকেন্ড কালকে আরেকজন ভাইয়া আসবে, সো তাদের ক্ষেত্রে আমি এটাই বলি যে ওনারা রিসোর্সটাকে মনে প্রাণে বিশ্বাস করে প্র্যাকটিস করছে, দ্যাটস ওয়াই ওনারা ইমপ্রুভ আসছে, রাইট ভাইয়া? জি বিশ্বাস ভাইয়া। করে প্র্যাকটিস করাটা। ওকে, সো কারো কোশ্চেন কি আছে ভাইয়া থেকে নিতে পারি? এনিওয়ান? এনিওয়ান, কোনো কিছু ভাইয়া থেকে নেওয়া যায়? জি মামুন ভাই বলুন। তো ভাই 6 সেটটা এটা আমরা কি পাবো রিসেন্টলি? এই যে আপনাদের মকের যখন বেসিক টু অ্যাডভান্সে পড়ে, এই যে আমরা বললাম যে ম্যাথের সিলেবাসটা গুছানোর পরেই 90 সেটের জন্য আপনাদের অফার করা হবে যে 90 সেটে আসেন, অ্যাডমিশন নেন। তো তারপরে ওইটার প্রসেসটা পুরোটা ভিন্ন আর কি। ওখানে পরীক্ষার গ্রুপ স্টাডি হবে। এই যে বায়া যেটা প্রবলেম ফেস করলো যে নিজে নিজে কষ্ট করতে হয়েছে, সেটা আমাদের ক্ষেত্রে কি, আমাদের একটা গ্রুপ, সেখানে হচ্ছে সবগুলা টিসিএসসি আরসিকে আলাদা আলাদাভাবে পড়ানো হয় 60 সেটটা, একদম গুছিয়ে সে কনফিডেন্ট পড়ে সেটা চলে যায় হচ্ছে 30 সেট ওয়েবসাইটে পরীক্ষা দেবে। সো সো এই প্রসেসটা এরকমই। সো এই ক্ষেত্রে আপনার জন্য গুছানো আছে, জাস্ট এটাকে আমি যেভাবে বলবো সেভাবে ফলো করবেন আর কি। ঠিক আছে ভাই? আর আরেকটা কথা, এই যে আমরা নর্মালি হচ্ছে কোশ্চেন আপডেট করি তখনই যখন কমনের সংখ্যা কিছুটা লেস করে। সো আর সাহেব ভাই, আপনি যেহেতু পড়ছেন, সো হোয়াট অ্যাবাউট দ্য কোশ্চেন, মানে আমরা কি কোশ্চেন আপডেট করার প্রয়োজন আছে কিনা? ভাইয়া কোশ্চেন আপডেট মানে এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনারা পারা যায়, বুঝছেন? যেমন কোয়ান্টের ক্ষেত্রে যদি আমি বলি তাইলে ভাইয়া আমি মানে এইটুক কনফিডেন্ট ছিলাম যে আমি বিশ্বাস করেন 28টার ভিতরে আমি 25-26টাই পাইছি পুরো প্যাটার্ন। আমি নিজে মিস্টেক করে গিয়া মানে রিয়েল কোশ্চেনের থেকে বাহিরে কোনো টপিক নাই, এইটুকু তো বলাই যায়। জি ভাই, মানে বাইরে আপনার এই যে ভার্বালের, আপনার ভার্বালে যেমন টিসিএসসি যে স্ট্র্যাটেজি, এই এই সব স্ট্র্যাটেজির বাইরে আর কি আছে? আপনি কিন্তু সবগুলো কোশ্চেন স্ট্র্যাটেজি সলভ করতে পারবেন এই জিনিসগুলা। বা আরসির ক্ষেত্রেও মানে আপনি স্ট্র্যাটেজি মেনে সলভ করতে পারবেন। আপনার মানে ভার্বালের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ওই স্ট্র্যাটেজি মাইনা আপনি সলভ করতে পারতেছেন কিনা। আর ম্যাথের ক্ষেত্রে না মানে আমার কাছে লাগছে যে আপনি কমন না পড়লে এই প্যাটার্নের ম্যাথ মানে পাইবেনই। না, তারপরে আমাদের আসলে প্রচুর কমন আসে, এটা হুম। এজ কালকে বাইরের থেকে শুনলে বুঝতে পারবো। সো সেক্ষেত্রে আপনারটা এক্সেপশনাল কিনা জানতে পারি না, বাট কথা হচ্ছে যে আপনি এইটুকু বিশ্বাস করি যে সবগুলোই আপনি প্যাটার্নে পাইছেন, হয়তো বা হুবহু পাইছেন কিনা এটা বুঝতে পারতেছেন না, বাট প্যাটার্নে পাইছেন, রাইট? সবগুলো রাইট। সো জি তার ভাই। মানে আমরা একটু, তারপরে কালকের আরেক ভাইয়ের থেকে শুনলে ডিসকাশন বুঝতে পারবো। সো আপনিও আসিয়েন কালকে ভাইয়া। ভাই কালকে ইনশাল্লাহ ভাই। মানে জয়েন দিন আর কি, আপনার দুইজনের গল্পটা শুনলে বুঝতে পারবো, রিলেট করতে পারবো। ঠিক আছে, একসাথে দুইজন অ্যাচিভার। উনি আবার হচ্ছে কত 325 মেবি না 27 জন। সো হুম। এটাই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন কি আমরা নিতে পারি? এনিথিং? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে আহ, আপনি কি মানে এরর লগটা কি মেনটেন করতেন, বা মানে এই জিনিসটা আমি আসলে করতেছি না এই কারণে। আমি হচ্ছে এরোলগটা, হ্যাঁ আপা, আমি মেনটেন করতাম। এন্ড এইটা নিয়ে আমি যেহেতু বারবার রিভিশন দিয়েছি, একটা জিনিস আমি খেয়াল রাখতাম সেটা হচ্ছে যে আমি মানে আমার এরোলগ কই হইতেছে সেগুলো মার্ক করে রাখতাম। কারণ নেক্সটে কয়েকদিন পর যখন আমি আবার রিভিশন দিতে যাবো তখন আমি আমার শুধু এরোলগটাই রিভিশন দিতাম। কারণ আমি যদি মানে এমনি করে সাইড সাইড আবার রিভিশন দিতে যাই, এত ম্যাথ তো আমার মানে কয়েকদিন পর পর রিভিশন দেওয়া আমার পসিবল না। তাই দেখা যায় আমি এরোলগটা মার্ক করে রাখতাম, ওইটাই হচ্ছে রিভিশন দিতাম, বারবার বারবার ওইটাই রিভিশন দিতাম, তখন ওইটা হচ্ছে আরো ইজিয়ার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর সেকেন্ড কথা, ইরোলগটা আরও ওই যে টপিকের উপরও ইরোলগ যে কোনো জিনিসের উপর হতে পারে আপু। ধরেন আপনি দুইটা মক দিয়েছেন, আপনার টপিক বারবার ভুল করতেছেন, প্রবাবিলিটি যেহেতু আজকের টপিক এটা বললাম আর কি। এখন প্রবাবিলিটি ভুল করতেছেন মানে কি, এটাতে আপনার আরেকটু কাজ করতে হবে। এখন দুইটা কাজ করতে হবে, এক হচ্ছে নিজে স্টাডি করা, আরেক হচ্ছে স্টাডি না করে সুন্দর করে একটু বললো যে ভাই আমাদের
আরেকবার একটা প্রবাবিলিটি ক্লাস নেন, তাহলে ডিফারেন্ট হয়ে গেল যে আমি এই টাইপের ম্যাথ আমি মকে দেখতেছি, এই টাইপের আমি পারতেছি না, সো আমি হচ্ছে এই টাইপের ডিসকাস করা। সো এইভাবে হচ্ছে টপিক ইমপ্রুভ করা। আরেকটা হচ্ছে যে মক যখন দিবেন, তো মক দেওয়ার পরে যে একটা 60 ধরেন একটা মক দেবেন 27টা ম্যাথের থেকে ধরেন 10টা ম্যাথই পারলেন না, 10টা ম্যাথ কোনটা কোনটা একটু নির্ধারণ করে রাখলে পরের দিন এই টপিকের জন্য ভুল না হয়। তারপরেও ভুল হইলে তো এটা নিলেনি, এরপরে ধরুন 10টা মক দিয়ে নিয়েছেন, একটু আবার রিভিশনে আসেন, ওই 10টা মক দেওয়ার পরও দেখেন যে ওই প্রথম মকটা যে ভুল করছিলেন 5টা ম্যাথ, ওই 5টা ম্যাথ এখন কয়টা পারেন, মানে এইভাবে ইমপ্রুভ করবেন আর কি। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে। আর কারো কোশ্চেন? এনিথিং? মেবি নাই। আচ্ছা, তো প্রথম তার মানে হচ্ছে পুরো প্রসেসটা হচ্ছে এটা যে আপনি যেহেতু এখানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, সো আপনি আমাদের প্রসেসেই থাকেন। আর হচ্ছে দিন শেষে বায়া যেটা বললো মক অ্যান্ড কনসিস্টেন্সি এটা রাখেন, অ্যান্ড আশা করি এই স্কোর আপনারা এইটাও পাবেন, তার থেকে বেশিও পাইতে পারেন। সো যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। আর বায়ার স্কোরটা অনেক সুন্দর স্কোর, আমি দোয়া করি এডাব্লিউ স্কোরটা যেন চলে আসে। এডাব্লিউ স্কোর, এডাব্লিউ তো ভালো দিয়েছেন নাকি ভাইয়া? জি ভাইয়া। ইনশাল্লাহ ওইটা যদি চলে আসে, ইনশাল্লাহ একটা ফান্ডিং এর জন্য ভালো ফাইট করবেন। ওকে, আর যারা হচ্ছে আরও একটু এক্সপিরিয়েন্সিয়াল ভিডিও দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্টে যেয়ে এখানে দেখবেন এক্সপিরিয়েন্সিয়াল ভিডিও একটা প্লে লিস্ট আছে, সেখানে প্রচুর মানুষজন বলছে, আমরা অনেকে নিতেই পারি না, আমাদের প্রায় 150 জনের মতো পরীক্ষা দিয়ে ভালো স্কোর। তো সবাইকে আসলে পাওয়া যায় না বা আসলে নেওয়া যায় না। সো এইখানে যেহেতু এই সবার স্কোরগুলো কোথায় গেল, সবারগুলো কথাগুলো শুনবেন, আমি বিশ্বাস করি সবার কথাগুলো শুনলে আপনি নিজেই আরও বেশি কনফিডেন্ট পাবেন যে তারা আসলে কীভাবে কষ্ট করে করে উপরে গেছে। সো এখানে প্রায় দেখেন 26 জনেরটা আছে, আজকের বায়ারটা দিলে 27 জন। সো দেখবেন অনেকেই হচ্ছে অনেক রকম স্ট্র্যাটেজি ইউজ করছে নিজেকে আরও মানে একটু বেশি করার জন্য। ধরেন অনেকে থাকতে পারে যে ম্যাথে বা ভার্বালে অনেক উইক, অনেক বেশি উইক, সেও কিন্তু অনেক কষ্ট করে এটাকে অ্যাচিভ করছে। অনেকে দেখা গেছে 140 পাইতেছে না ম্যাথে, সে এটাকে 165-তে নিয়ে গেছে। এই গল্পগুলো আমাদের খুব বেশি ইন্সপায়ারিং, এবং এখানে খুব সুন্দর করে আছে। এখানে এক আপু 327ও আছে, 331-এরও ভিডিও আছে আমাদের এখানে। সো ব্যাপারটা হচ্ছে যে যারা যেভাবে অ্যাচিভ করছে, সো অনেকের কাছে 310টা অনেক বড় স্কোর, সো আমরা সেটাকেও হাইলাইট করছি, সবার স্কোরটাকে আমরা সম্মান করি আর কি। কথা কি বুঝছি? ক্লিয়ার? সো একটু সুন্দর করে পড়বেন। যেমন এই বায়ার যদি শুনেন, উনি 3বার মেবি পরীক্ষা দিয়েছে, 292 থেকে জাম্প করে আমাদের মক কোশ্চেনগুলো, রিয়েল কোশ্চেনগুলো, দেন হচ্ছে বেসিক ভর্তি হয়ে সেটা থেকে 315 যাওয়া, 292 যে 2বার পরীক্ষা দিয়ে 300 পার করতে পারে না, সে 315 কিন্তু হিউজ স্কোর। এটাই বিশ্বাস করেন তো নাকি? সো জি ভাই, আমি এটা ছিলাম ওই দিন যেদিন ভাইয়া বলতাছিল। ওই ছিলেন না? জি ভাইয়া। সো সেই জায়গায় উনি এখন কনফিডেন্টলি দেখেন আইএলটিএস পরীক্ষা দেবে সামনে মেবি। সো উনি হচ্ছে কনফিডেন্টলি হচ্ছে এখন একটা জায়গায় মুভ করতে, মানে নিজের কনফিডেন্সই বেড়ে গেছে যে আমি যেহেতু জিআরির মতো জায়গায় 315 পেতে পারি, বাকিগুলো এমনিতে পার করতে পারবো। সো দ্যাটস এই যে এইগুলো কিন্তু আপনাকে একটা মানুষের কনফিডেন্স বুঝতে হবে। এই যে বায়ার কথাগুলো এর যে হিসাবে নেন যে উনি হচ্ছে প্রথম দিকে জিরোতে ছিল, মনে পারতেছিল না, সেই জায়গায় 3 মাস পরেও জিরোতে ছিল, সেই 3 মাস পরে উনি চাইলে গিভ আপ করতে পারতো যে আমাকে দিয়ে জিআরই হবে না, সেই জায়গা থেকে আজকে উনি 317। মানে আপনি চিন্তা করেন স্কোরটা কোন জায়গায়, যে কোনো প্রফেসর দেখলে সুন্দর স্কোর বলবে। সো এইটা হচ্ছে আপনারা মানে এজ এ কনফিডেন্স হিসেবে নিতে পারেন বাইরের থেকে। সবাই ইনশাল্লাহ কনফিডেন্ট কিছু পাইছি তো নাকি? বাইরের থেকে কিছুটা নিতে পারছে পজিটিভিটি? আমাদের লক্ষ্য ছিল এটাই। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনি আসার জন্য, আমাদের সময়টা দিয়েছেন, এটা হচ্ছে কথা। আর নেক্সটে আমি আশা করি যে আপনাকে ভালো ভালো কাজে আমরা পাবো। হ্যাঁ, সো আপনার যে কোনো জিনিস প্রয়োজন আমাদের নক দিন আর কি। জি জি, ইনশাল্লাহ ভাই। ঠিক আছে ভাই, মানে তাহলে আমি যদি মানে লাস্টে একটা কথাই বলি, তাই একটা কথাই মানে 60 সেট বা 90 সেট একবারে মানে একটা জায়গায় একবারে মন দিয়ে যদি খুব ভালোভাবে পড়া যায়, আছে না আপনি পড়তেছেন, রিভিশন দিতেছেন, আবার পড়তেছেন, মানে এই জায়গা থেকে যাই আসুক আপনি পারবেন, মানে যাই আসুক আপনি পারবেন এই জায়গা থেকে, তাইলে অটোমেটিক আপনার মানে জিআরই স্কোর ভালো আসে। ওকে, সো সবার ক্ষেত্রে এটাই শুনছে। আবার এক আপু দেখেন উনি অনেক কম পেয়েছিল, প্রায় 20টার মতো। হ্যাঁ, সো অনেক। সো সেই ক্ষেত্রে 90 সেট থেকে হুবহু কমন পেয়েছিল, এটা ওনার এক্সপিরিয়েন্স ভিডিও এখানে আছে, এবং ওনার স্কোর হচ্ছে 320। সো কেউ এখানে আমি আশা করি কাউকে আমি হচ্ছে ফেকভাবে বলাই নাই, কাউকে রিকোয়েস্টও করে নাই, সবাইকে আমি জাস্ট বলছি যে আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করবেন কিনা, সবাইকে শুনবে কিনা। সো তার মানে বুঝতে পারেন যেগুলো অথেন্টিক স্কোর, অথেন্টিক কথাবার্তা, রাইট? বায়াকে তো আমি এক্সট্রা কিছু বলেও দেয় নাই, বলছি ভাইয়া যে কী বলতে হবে কিনা।
না ভাই, এমন কোনো কথাই নেই। সো দ্যাটস ওয়াই বললাম যে আপনি বাকি সবাইকে বললাম যে 90 সেট বাইরে যেটা বলছে বিশ্বাস করে পড়েন। এই যে আপনাদের লেভেল কিন্তু চলে আসছে, আর 2-3টা ক্লাস করে কিন্তু 90 সেট শুরু করতে পারবেন। সো কনফিডেন্টলি 90 সেটের উপর ভরসা রিলাই করেন, দেখবেন আপনার স্কোর চলে আসছে। আর তখন না আসলে বলিয়েন, এরকম একটা এক্সপিরিয়েন্স ভিডিওতে ঢুকেন যে ভাই আমিও পরীক্ষা দিয়েছি, আমার তো এরকম কিছু কমন, মানে আমার তো কমন বলেন প্যাটার্নও মিলে নাই। আপনার তো লিঙ্ক তো আমি ওপেন করে রাখি, ঢুকে এসে বলিয়েন, তখন আপনার সাথে আমরা দেখবো যে আমার আজ অব্দি পাই না, যে পারে নাই সে আসলে প্র্যাকটিসটা করে নাই কনফিডেন্টলি। কথা কি বুঝছি? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়া, আমরা হচ্ছে আপনাকে অনেক প্যারা দিলাম, আমরা ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল পরের প্রসেসটা। আপনি তো মনে হয় ফলটা মিস হলো না, ফল 27 ধরতে হবে। সো আল্লাহ ভরসা, বাকি প্রসেসগুলোতে যে কোনো সময় হেল্প লাগবে ভাইয়া আমাকে নক দিন, হ্যাঁ? ঠিক হ্যালো। আছে ভাইয়া, যে কোনো সময় হেল্প লাগলে আমাদের নক করিয়েন আর কি। জি 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 ভাই। জি, ঠিক আছে, তাহলে আজকে মানে আপনাকে বিদায় নিতে চাচ্ছি, আমরা পুরো ক্লাস আছে তো ক্লাসটা কন্টিনিউ করি। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সো আজকে আমাদের তাহলে ক্লাসে ঢুকি। সবাই কি শুনতে পাচ্ছে আমাকে ক্লিয়ারলি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি কনফিডেন্ট ভাই। কিছু পাইছেন? হ্যাঁ ভাইয়া। সো কালকে আরেকজনের সাথে সেখানে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করবো। সো কালকে অথবা পরশু না, আপনাদের নেক্সট ক্লাসে আর কি। সো ওকে, সো আমরা আজকের ক্লাস ছিল কি প্রবাবিলিটির উপরে, সেখানে আমরা ডিসকাশন করবো আরও 1 আওয়ার সেটার উপরে। এখন আমাকে বলেন আপনারা হোমওয়ার্ক করছেন? হোমওয়ার্ক করছি ভাইয়া। হুম, সেখান থেকে হোমওয়ার্কের আমাকে রেসপন্স বলেন কি করলেন। হোমওয়ার্ক করছি হচ্ছে যে প্রবাবিলিটি ফার্স্ট যে ভিডিওটা, ওইটা খুব ভালো মতো বুঝছিলাম। পরে যখন থার্ডটা করতে গেছি মানে 5 LB গুলো, ওখানে হচ্ছে কয়েকটা জিনিস একটু কনফিউশন ছিল। বাকি এমনি করছি। আর হচ্ছে রেটস এন্ড ওয়ার্কে মেবি একটু উইকনেস আছে আমার। রেশন বুঝতে, ওয়ার্কার আমাদের ক্লাস হবে তো, আলাদাভাবে ক্লাসই হবে। ওইটাতে ভিডিও ছিল যে এই কারণে। আচ্ছা, এটা তো ভিডিও ঢুকে গেছে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি আপনি 2টা চ্যাপ্টার দিলেন। প্রবাবিলিটি বলেন কই, রেটস অফ ওয়ার্ক ঢুকে গেছে রেট নাকি? ও ফার্স্ট এরটা 1 নাম্বার যেটা দেওয়া। আচ্ছা, মেবি তাহলে এটা ঢুকে গেছে। ভাই এটা করে ফেলছি আমি। করে ফেলে তো আমি তো ভালো। পরে কাছে আবার দিবেন। পরের ক্লাস না, পরের ক্লাসে হবে ডেটা ইন্টারপ্রিটেশন, লাস্টে পরের দিকে ডেটাস। তো সমস্যা আমি নেই। আর 2টা করতে চাই, আমার মাথা লেগে গেছে। আচ্ছা, সমস্যা নেই, মানে প্রবাবিলিটির প্রথম বেসিকটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, জি ভাইয়া। Yes. বাকিরা বাইরা আমরা ম্যাথ করলে ক্লিয়ার তো? জি ভাই, বেসিকটা ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা এখন হচ্ছে চেক করবো যে সবার আসলে ওই জিনিসগুলো ক্লিয়ার কিনা বা কতটুকু ক্লিয়ার, দেন আমরা আসলে রিয়েল কোশ্চেনও প্র্যাকটিস করবো, কেএমএফ প্র্যাকটিস করবো, জাস্ট একটু গো থ্রু করে আসি। ওকে, সো আমরা প্রথমত যদি আসি, আমরা একটু বলি। এক সেকেন্ড সময় দিন, আমি জাস্ট ম্যাথগুলো ওপেন করছি। ওকে,
ঠিক আছে, সো প্রবাবিলিটি আমি বেসিক এখানে যাই, এখান থেকে আমরা আসলে ম্যাথেও যাব, যে আমরা আসলে ম্যাথ প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, প্রথমত আমি একটু ভিডিও ছিল আপনাদের, তারপর আমি একটু গোত্র করি যে আসলে এই টপিকগুলোর মধ্যে কী কী থাকে কী কী থাকে না। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রবাবিলিটি আসার জন্য আমাদের আগে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশন। এই তিনটা জিনিস আসলে একই একই জিনিস, আসলে ঘুরে ফিরে একই জিনিস। আমি প্রবাবিলিটির ম্যাথ আসলে পারমুটেশন কম্বিনেশনের পরে আসলে ওই কনসেপ্টটা লাগবে প্রবাবিলিটি আসার জন্য। আমি যদি দুইটার যদি কনসেপ্ট যদি আমি একটু চিন্তা করি, প্রবাবিলিটি যদি আমি চিন্তা করি, প্রবাবিলিটি হচ্ছে এরকম যে আমাকে সম্ভাবনা চিন্তা করা, যে আপনি ধরেন 6টা হচ্ছে আমরা যখন লুডো খেলি, লুডোতে বা হেড টেল যদি খেলি, হেড টেলে কী হয়, আমি যদি একটা টস করি, হইতে পারে সে হেড, হতে পারে সে টেল, অর্থাৎ একবার টস করলে সে দুইটা থেকে যে কোনো একটা হতে পারে, অর্থাৎ টোটাল নিচে থাকে হচ্ছে, তার মানে প্রবাবিলিটির যে ফর্মুলা যদি চিন্তা করি, এটা হচ্ছে নিচে হচ্ছে টোটাল আর উপর হচ্ছে আমার ফেভারেবল ইভেন্ট। নিচে হচ্ছে টোটাল ইভেন্ট, টোটাল কতগুলো হতে পারে, দুইটা হতে পারে, হয় হেড অথবা টেল। আর উপরে থাকে, যদি আমি হেডের কথা চিন্তা করি তাহলে হেড একটা, তাহলে 1/2 হচ্ছে আমার আনসার। তো এরকম যদি আমার বলা হয় যে একটা 6 ডাইস চিন্তা করি, যে 6টা মানে হইতে পারে কত, তো সম্ভাবনা যদি চিন্তা করি, এটা হচ্ছে প্রবাবিলিটি বলি। আর তাহলে পারমুটেশন কম্বিনেশন কি, পারমুটেশন কম্বিনেশন হচ্ছে আমার সিলেকশন করা। সিলেকশন করাটা জিনিসটা কি বোঝায়, সেটা হচ্ছে ধরেন আমার কাছে সাপোজ হচ্ছে দুইটা বল আছে, দুইটা বল, একটা হচ্ছে ধরেন হচ্ছে দুইটা বল থেকে একটা বল আমি কতভাবে নিতে পারি, মানে জিনিস হচ্ছে একটা হচ্ছে প্রবাবিলিটি ছিল কি সম্ভাবনা, যে হওয়ার সম্ভাবনা কত, আর এখানে হচ্ছে কতভাবে নিতে পারি বা কতভাবে সাজাইতে পারি। তো এটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে পারমুটেশন আমি তখনই বলি, আর কম্বিনেশন। ডিফারেন্টে কি, পার্থক্যটা কি বলেন তো? একটা অর্ডার আছে, একটা অর্ডার নেই। একটা অর্ডার মেনটেন করে, একটা অর্ডার মেনটেন করে। এখন প্রশ্ন হতে পারে অর্ডার মানে কি? অর্ডার হচ্ছে ধরেন আমার কাছে দুইটা বল আছে, দুইটাই হচ্ছে সাদা এবং দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে হচ্ছে একই রকম দেখতে, শুনতে একই রকম, কোনো ডিফারেন্ট করা যায় না। এখন দুইটা থেকে একটা যখন নিব, তখন কি যে কোনো একটা নিতে পারি, এটা কোনো আসলে কোনো মানে আগে নিলেও কোনো ইফেক্ট পড়তেছে, এটা যদি আগে নিই, কারণ যেহেতু দুইটা সেম বল, এটা নিলে কোনো পরিবর্তন হইতেছে না, এটাও নিতে পারি, যেহেতু একই জিনিস, কোনো মানে আমার কোনো ভিজুয়ালি কোনো পরিবর্তন করতেছে না, তার মানে এখানে একটা অর্ডার মেনটেন করতেছে না, মানে যে কোনো একটা নিলে হইতেছে। বাট ধরেন এটা হচ্ছে লাল বল, এটা সাদা বল, এখন আমি বললাম যে লাল বলটা নেওয়ার সম্ভাবনা কত, মানে লাল বলটা নিতে পারি কতভাবে, তার মানে এখানে কিন্তু অর্ডার মেনটেন করতেছে, কারণ আমি লালটা যদি নিয়ে কালারটা যদি নিয়ে ফেলি তাহলে কিন্তু আর হইতেছে না। দেখছি আমি যদি একটু উল্টাভাবে চিন্তা করি, ধরেন আমার কাছে 3টা ছবি ফ্রেম আছে, ধরেন হচ্ছে এটা যদি হচ্ছে ওই নর্মালি চিন্তা করেন হচ্ছে শেখ মুজিব, এটা হচ্ছে শেখ হাসিনা। এখন আমি যদি শেখ মুজিবের জায়গায় শেখ হাসিনা নিই তাহলে কিন্তু ডিফারেন্ট হইতেছে, বাট দুইটাই যদি শেখ মুজিব হইতো তাহলে যে কোনো একটা নিতে পারতাম। এই জিনিসটাকে আমরা বলতেছি অর্ডার মেনটেন করা না করা। আমরা ম্যাথে যাব একটু ডিটেলসে ডিসকাশন করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে বেসিক গেল। এখন এই দুইটা কনসেপ্টের উপরে পারমুটেশন এবং কম্বিনেশন আছে। এখন আমাকে এই পারমুটেশনকে আমি সাইন যদি চিন্তা করি, একটা পি দিয়ে চিনতেছি, কম্বিনেশনকে আমরা সি দিয়ে চিনতেছি। এখন আমাকে বলেন কোনটা অর্ডার মেনটেন করে, কোনটা মেনটেন করে না? পারমুটেশন অর্ডার মেইনটেইন করে আর কম্বিনেশনটা অর্ডার মেইনটেইন করে না। পারমুটেশন অর্ডার মেনটেন করে, কম্বিনেশনটা করে না। করে না। ফর্মুলা যদি চিন্তা করি, সেটা হচ্ছে NPR, সেটা হচ্ছে উপরে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন প্রবলেম হচ্ছে যে আমরা কি এগুলা হচ্ছে এই ফর্মুলার উপরে কি বেস করে আমরা কি ম্যাথ করবো কিনা, না, জিনিসটা এইভাবে করবো না। আমরা আসলে এই যেহেতু আমি এখানে দেখতেছি যে ফ্যাক্টরিয়ালও ইস্যু আছে, সো আমি 1 থেকে 6 পর্যন্ত ফ্যাক্টরিয়াল মুখস্থ রাখবো। ক্যালকুলেশনের সুবিধার্থে যেন আমি হচ্ছে বাসায় হচ্ছে ইজিলি ক্যালকুলেশন করতে পারি বা ম্যাথে, সেই ক্ষেত্রে আমি 1 থেকে 6 পর্যন্ত ক্যালকুলেশনগুলো মানে এটা মুখস্থ রাখবো, বিকজ অফ আমার সময়টা যেন বাঁচাইতে পারি। সো কারো কি মুখস্থ আছে? জি ভাইয়া করছি। বলেন। 2 এর কি? 2 3 6 6 4 24 5 120 120 6 720। আচ্ছা, এই তো হয়ে গেছে। সো এই জিনিসগুলো মনে রাখলে আমার ক্যালকুলেশন সুবিধা। এখন আমাকে যদি বলে যে এই চিত্রটা যদি এরকম হইতো যে 7PR2, সেক্ষেত্রে কী হতো, জাস্ট শর্টকাট ক্যালকুলেশন। কারণ আমাদের নর্মাল ক্যালকুলেশন ছিল যে উপরে n ফ্যাক্টরিয়াল মানে 7 ফ্যাক্টরিয়াল, নিচে n মাইনাস r ফ্যাক্টরিয়াল অর্থাৎ 7 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল। তখন আমাদের একটু কাটাকাটি, যে 7 এর সাথে হচ্ছে 6 মানে 7 ফ্যাক্টরিয়াল মানে কি 1 থেকে 7 পর্যন্ত গুণফল। তো এরকম আমি গুণ করতে হইতো, তাহলে 5 4 3 2 1 আর 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 4 3 2 1, তার মানে উপরে এইটুকু সমান থাকে
দেন হচ্ছে যেহেতু সমান থাকে দুইটা কাটাকাটি করতে পারি, দেন এ দুইটা থাকে। তো প্রসেসটা কিন্তু সেম। এই ক্ষেত্রে আমরা শর্টকাট যেটা করতে পারি, 7p2 মানে জিনিসটা হচ্ছে কি দেখেন উপরে কী ছিল যে 7 আর 6 থাকতেছে, বাকি সব কেটে যাচ্ছে। তো এরকম 2 ঘর শুধু পিছন থেকে নিব, 7 × 6। যদি এরকম 7p3 হইতো 7 6 5, এরকম 3 ঘর নিয়েছি। জাস্ট দেখেন আমার ক্যালকুলেশনটা কিন্তু আমার ইজি হয়ে গেছে। সেম জিনিস আমার যদি 7c3 হইতো, তখন জাস্ট 7 6 5 হইতো, নিচে হচ্ছে 3টা ঘর ছিল, সেটাকে 1 × 2 × 3 লিখতাম, তাহলে আমার হয়ে যেত। তার মানে এই ক্যালকুলেশনটা আমি ইজিয়েস্ট করতে পারি। কথা কি বুঝছি? জি ভাইয়া। সবাই বুঝছে না বেসিক ক্যালকুলেশন? হ্যালো, ক্লিয়ার? এগুলো তো ভিডিওতে ছিল। হ্যাঁ ছিল এগুলো। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেগুলোতে ম্যাথ আসে, তাহলে আমরা একটু ভাইয়া এখানে ভাইয়া উপরে এখানে 7 এর এখানে 7 × 6 × 5 এখানে 4 হবে না? 6 × ভাইয়া ওই যে 7c3 যেটা দিলেন 7c3, হ্যাঁ, তারপর ভাই এখান থেকে 7 থেকে 3 বাদ গেলে মানে উপরে 4টা থাকবে না? না 7 × জিনিসটা 6 দেখেন, × 5 নর্মালি × ছিল কি 4 সি এরটা ছিল n × r ফ্যাক্টরিয়াল n - r ফ্যাক্টরিয়াল, সি এর সূত্রটা, হ্যাঁ, এই যে। তার মানে কি দাঁড়ালো, নর্মাল সূত্র হিসেবে চিন্তা করলে 7 ফ্যাক্টরিয়াল, আর মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ইনটু আবার n - r 4 ফ্যাক্টরিয়াল। বুঝছেন? বুঝছি? তখন কিন্তু এটা কাটাকাটি করলে জি 7 কে লেখা যেত 7 6 5, উপরে 4 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 4 কাটা, নিচে দেখেন যেটা থাকতেছে আলটিমেটলি 7 6 5 আর নিচে 1 2 3। এটাই কিন্তু আমরা শর্টকাটে লিখছি 7c3 কে, যে 7 উল্টা দিকে লিখবো 7 6 5 আর নিচে তিনটা আছে 1 2 3। কথা কি বুঝছি? সি জি এর ক্ষেত্রে ভাইয়া। নিচে হবে, পি এর ক্ষেত্রে নিচে হবে না। যেমন আমি যদি বলি 7c2, দেখেন 7 আর 6 নিচে 1 × 2। বুঝছি আপু? ক্লিয়ার? মানে কি শিখাতে চেয়েছি? জি ভাইয়া। সো এটা হচ্ছে মানে আমার মেইনলি ফর্মুলা থেকে আসছে, বাট আমি এটা শর্টকাট হিসেবে ইউজ করব যেন আমার ক্যালকুলেশনটা ইজি হয়। আপু কি বুঝছেন না এটা এবার? জি জি ভাইয়া। ওকে, জি ভাই। ঠিক আছে। সো আমরা ক্যালকুলেশন মোটামুটি গেলাম, যে ফর্মুলা নিয়ে ডিসকাশন করলাম। এবার আসি এই যে আমি নেসেসারি মানে ফ্যাক্টরিয়ালগুলো শিখলাম। এবার আসি যেটা মেইন এক্সামে আমার আসতে পারে। এক্সামে কি আসতে পারে? এক্সামে এরকম আসতে পারে, লাইক হচ্ছে ধরেন আমাকে এখন সিলেকশনটা চলে আসলো, সিলেকশন প্রসেসটা আসলো। ধরেন আমার কাছে একটা দুইটা বক্স আছে, দুইটা বক্সের মধ্যে হচ্ছে বক্স, এর মধ্যে হচ্ছে সাদা বল আছে 7টা, লাল বল আছে 3টা। আচ্ছা, এখানে আছে সাদা বল আছে 5টা, লাল বল আছে 5টা। এখন আমি বললাম যে এখানে কি হতে পারে, দুইটা ওয়ার্ড জানতে হবে, একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমরা রিয়েল কোশ্চেন থেকে দেখব। সো আমি কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন যেগুলো পড়ে এগুলো পরীক্ষায় আসে, আসা হয়েছে, দ্যাটস ওয়াইভাবে ডিসকাশন করতেছি। আচ্ছা, তো দেখেন একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট। এখন উইথ মানে কি? উইথ মানে হচ্ছে এখান থেকে যদি কোনো একটা বল আমি সিলেকশন করি, ধরুন আমি হচ্ছে 7টা লাল বল, সাদা বল 7টা থেকে যে কোনো একটা নিলাম, নেওয়ার পরে তাহলে টোটাল থেকে 7টা বল থেকে একটা বল কমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কি করছি, পরবর্তী বলটা নেওয়ার জন্য আবার এখানে আমি ডালছি, ডাইলে আবার নিয়েছি, তখন এটাকে বলা হয় উইথ রিপ্লেসমেন্ট। মানে আমি যে বলটা টোটালটা নিয়েছিলাম সেটা আমি হিসাব করার পরে আবার সেটা বক্সে ডালছি, ডাইলে আবার একটা তুলছি। কথা কি বুঝছি? জি ভাইয়া। উইদাউটের ক্ষেত্রে কি হয়, যে বলটা আমি নিয়ে নিয়েছি পরের বলটা বাকিগুলো থেকে আমি কাউন্ট করব। ক্লিয়ার কিনা আবার? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো ধরেন কোশ্চেন আমি যদি করি, ধরেন একটা বক্সে বললাম, একটা বক্সে ধরেন 7টা সাদা এবং হচ্ছে এটা। এখন একটা বক্সে এইটুকু বল আছে, আমি এখন কোশ্চেন আপনাকে কয়টা করতে পারে বলতেছে যে আপনি দুইটা বল নেবেন, দুইটা বল নেবেন, আপনি কি করবেন, দুইটা বলই হচ্ছে লাল হবে, দুইটা বল নেবেন, দুইটা বলই লাল হবে। আবার দুইটা বল তুলবেন, দুইটা এখানে বলতেছি এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট,
এটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। আচ্ছা, 3 নাম্বার, দুইটা বল তুলবেন উইথ রিপ্লেসমেন্টে, একটা লাল একটা সাদা। ঠিক আছে। আবার 4 নাম্বার বললাম, দুইটা বল নেবেন উইদাউট রিপ্লেসমেন্টে, প্রথমটা লাল পরেরটা সাদা। কোশ্চেনগুলো কি বুঝছি, মানে বোঝা যায় তো লেখা উল্টাপাল্টা বুঝছি? এই 4টা কোশ্চেনের ভাইয়া। আনসার বের করেন, করে আমাকে বলেন কি হবে। প্রথম কোশ্চেনটা প্রথমে করেন। হুম, ভাইয়া 4 নাম্বারটা কি বলছেন কোশ্চেন? বলছি দুইটা বল নিবেন উইদাউট রিপ্লেসমেন্টে, হ্যাঁ, প্রথমটা লাল পরেরটা সাদা। ভাইয়া উইদাউট রিপ্লেসমেন্টটা বুঝতেছি না, ওইটা একটু ক্লিয়ার উইদাউট করবেন? রিপ্লেসমেন্ট হচ্ছে যে বলটা টোটাল থেকে যে বলটা নিয়েছি, একটা বল তো নেই, প্রথম বলটা যখন নিয়েছি, দেখেন দুইটা বল নিতে বলছি না, তাহলে প্রথম যখন একটা বল নিব, পরের বলটা নেওয়ার সময় ওই প্রথম বলটা রাখবো না থলিতে, কথা বুঝছেন? যদি রাইখা দেয় তাহলে উইথ রিপ্লেসমেন্ট, আর না রেখে দিলে উইদাউট রিপ্লেসমেন্ট, কথা বুঝছেন? আবার আপু, দুইটা বল আছে, একটা বল আমি নিলাম দৈবভাবে বা চোখ বন্ধ করে নিছি, নেওয়ার পরে তো একটা কোনো একটা সিলেকশন হইলো, এইটা তো টোটাল ধরেন এখানে 10টা বল আছে, হ্যাঁ, তো পরবর্তী বলটা যখন নিব তখন ওই বক্সে আবার বলটা রেখে দিয়েছি, তখন এটাকে বলতেছি উইথ রিপ্লেসমেন্ট। আর যদি বলটা না রাখি, ওই পরবর্তী সিলেকশনটা হবে ওই 9টা বলের মধ্যে, কথা কি বুঝছি? আপু ক্লিয়ার? আরে আমি কি মিউট করে কথা বলতেছি? আচ্ছা আপু, হচ্ছে আপনার কোশ্চেন ছিল উইথ এবং উইদাউটের প্রবলেম, দেখেন শুনতেছি আমাকে? জি ভাইয়া। আচ্ছা, ধরেন আমাকে তো দুইটা বল নিতে বলছে না, এখন প্রথম বলটা যখন নিব তখন তো আমি একটা সিলেকশন হবে, তাই না, টোটালের মধ্যে থেকে এতটা, রাইট? জি ভাইয়া। আচ্ছা, পরের বলটা যখন নিব তখন প্রথম একটা বল নিয়ে নিয়েছিলাম, ওই বলটা যদি আমি আবার বক্সে রেখে দিই, রাইখা হিসাব করি, তখন কি টোটাল কি কমছে, আগের মতো রয়ে গেল না? এই যে পরের বলটা রাইখা দিছি, সেটা না, আমরা বলতেছি উইথ জি ভাইয়া রিপ্লেসমেন্ট। আরেকটু। আর যদি পরের বলটা নেওয়ার সময় ওই যে একটা বল তুলে ফেলছি, এখানে 10টা বল আছে, পরের বলটার সময় কাউন্ট করার সময় 9টা হচ্ছে আমার টোটাল, সেই হিসাব করলে তখন উইদাউট রিপ্লেসমেন্ট, যে আমি রিপ্লেস করি নাই। ডিফারেন্টটা বুঝছি? এই 4টা ম্যাথ মাথায় থাকেন, দেন আমি যখন করাবো এই ম্যাথগুলোর উপরে আমি রিয়েল কোশ্চেনে ম্যাথ দিব। আচ্ছা ভাইয়া। করছি ভাইয়া। ওকে, আপনার কাজ হচ্ছে আমাকে বলা প্রথমটার আনসার কত দিয়েছেন। প্রথমটা দিছি 3/10 ইন্টু 3/10। আচ্ছা, পরেরটা? পরেরটা হচ্ছে 3/10 ইন্টু 2/9। আচ্ছা, এরপরে? এরপর 3/10 ইন্টু 7/10 প্লাস 7/10 ইন্টু 3/10। এরপর? এরপর হচ্ছে 3/10 ইন্টু 7/9। আচ্ছা, বাকিরা করুন।
ভাই করছি। আনসারগুলো বলেন। ভাই আপু যেগুলো করছে ওগুলাই। এগুলোই। আচ্ছা, আর কেউ করবেন, করতেছেন, যে সময় নিব? ভাইয়া এগুলো তো এইভাবে যে করলাম, এগুলো কি এই পিসি এর ইয়াতে ফেলা যায়? মানে আমি ফেলবো না, আজ করতেছি আর কি। পিসিতে ফেলা যায়, হ্যাঁ। আচ্ছা বুঝছি। ভাইয়া শেষের 2টা করছি, বাট প্রথম 2টা বুঝতেছি না, একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, আরেকজন ভাইয়া যদি বলতেন, দেন আমরা ডিসকাশনে চলে যাব। এনিওয়ান, তাড়াতাড়ি একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, যারা হচ্ছে পারি নাই, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে, আচ্ছা আপু ব্যাখ্যা দেন তো এখানে করলেন কি? এই আমি, হুম। আচ্ছা এখানে বলছে যে দুইটা বল নিব, দুইটাই হচ্ছে যে লাল নিতে হবে, আর উইথ রিপ্লেসমেন্টে। তো উইথ রিপ্লেসমেন্ট মানে বক্সের মধ্যে আমরা যেটা নিব সেটা আবার বক্সে আবার রেখে দিব। তো টোটাল হচ্ছে যে 10টা, তো টোটাল ইভেন্টটা নিচে রাখলাম। আর হচ্ছে রেড বল আছে 3টা, তো 3টা নিলাম। আর যেহেতু 2বার নিতে হবে আমাকে, আমি এটা আবার নিচ্ছি, টোটাল 10টাই থাকবে, কারণ বলটা আবার আমি বক্সে রাখছি। আর রেড বল 3টা আছে, 3টা। আচ্ছা, এখন যেটা আচ্ছা ওকে, আপু যে বললেন না পিসির হিসাবটা কেমনে আসছে, হ্যাঁ আপু, আপু কি আছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা এখানে ধরেন প্রথমে একটা বল নিব, দুইটা বল, আমরা এই প্রথমটা ডিসকাশন করি। প্রথমটা বলছে দুইটা বল নিব, দুইটা বল আমি নিব, একটা বল, দুইটা বল। এই দুইটা বল হচ্ছে আমি উইথ রিপ্লেসমেন্ট, মানে এই বলটা নিয়ে প্রথম বলটা যখন নিব পরে টোটালের মধ্যে অ্যাড করবো। আচ্ছা, দুইটা বলই লাল হইতে হবে। আচ্ছা, দেখেন প্রথম বলটা যদি আমি নিই, নর্মাল জিনিস, প্রথম বলটা যদি লাল নেই, নর্মাল আমার কী হইতেছে যে 3টা থেকে যে কোনো একটা নিছি, রাইট? জি রাইট ভাইয়া। তো। সি কেন দিছি আপু? এটা তো অর্ডার মেনটেন করতেছে না, যেহেতু 3টাই তিনটা এলে যে কোনো একটা নিতে পারি, রাইট? হ্যাঁ এই যে আপুর প্রবলেম হইতেছে, সে মানে বলছেন সি পিসি, বুঝতেছি। জি ভাইয়া। 3টা বল নিছি, এখন 3টা বল নিছি কতজন থেকে, টোটাল কতজন থেকে? 10 জন থেকে না? 10 জন থেকে, জি। 10 জন থেকে নিলাম। ভাইয়া, কল শেষ হয়ে যাবে এটা। কতক্ষণ আছে? শেষ। আচ্ছা, আসেন পরে।
ওকে আপু, এই দুইটা ওয়ার্ড কি বুঝছেন? 3টা থেকে একটা নিয়েছি, 10টা থেকে একটা, বুঝছি। জি আপু ভাইয়া। এইটাকে আমরা লিখতে পারি 3/10, আমরা তো জানি 3C1 মানে তো 3। ক্লিয়ার আবার? জি আচ্ছা, একটা বল নিছি। এখন আমরা মনে রাখবো প্রবাবিলিটি, যেহেতু দুইটা সম্ভাবনা, যে কতভাবে নিতে পারি বা কতভাবে কয়টা ভাবে নিতে পারি, এই রিপ্লেসমেন্ট হিসাবে কতভাবে নিতে পারি, সাজাইতে পারি। দ্যাটস ওয়াই আমার যেহেতু অসম্পূর্ণ ফলাফল, যেমন দুইটা বল নিতে হবে, একটা বল নিয়ে নিছে, আরেকটা বল তো নিতে হবে। এই যে অসম্পূর্ণ ম্যাথ, অসম্পূর্ণ ম্যাথের মাঝখানে গুণ হয়। এই যে দুইটা বল কোশ্চেনের মধ্যে দুইটা বল নিতে, 3টা বল নিতে গেলে 3বার গুণ হইতো। কথা কি বুঝছি? গুণ কেন জি হয়েছে? ভাইয়া। যোগ হয় নাই। তো দুইটা বল নিতে হবে, দুইটা বলই হচ্ছে গুণ হয়েছে মাঝখানে। আচ্ছা, পরের বলটা দেখেন, পরেরটায় লালও নিতে হবে, তার মানে লাল পরেরটা 3 ডিভাইড বাই, যেহেতু উইথ রিপ্লেসমেন্ট আমি রেখে দিয়েছি, তার মানে নিচে কত? 10। 10। প্রথমটার আনসার বুঝছে এবার? জি ভাইয়া। আচ্ছা, পরে বলছে দুইটা বল উইদাউট রিপ্লেসমেন্ট। দেখেন প্রথম বলটা আমি রাখছি 3/10, পরে যখন আমি এটাকে দিতে গেছি, যেহেতু দুইটা বলে নিতে বলছে, এই জন্য মাঝখানে গুণ হয়েছে। কিন্তু পরে বলটা রাখা দেওয়ার পরে যখন আবার নিয়ে গেছি, যখন আবার রাখছি, তখন নেওয়ার উচিত ছিল কি? আচ্ছা, এই যে প্রথমটা, এখানে 3/10 কেন না বলেন তো? 3/10 কেন? আর এখানে আমি যদি বলি, এখানে যদি বলি যে 2/9 কেন হবে বলেন তো? আপু বলেন, যে যে আপুর প্রবলেম ছিল, মমতা আপু। এই জি দেখুন ভাইয়া। পরেরটার ক্ষেত্রে 2/9 কেন লিখছি বলেন তো? সেম কোশ্চেন, জাস্ট বলছিল উইদাউট রিপ্লেসমেন্ট, এই জন্য আমি 2/9 লিখছি। কেন বলেন তো? ভাইয়া বুঝতেছি না। আচ্ছা, প্রথম বলটা যখন নিছি, 3টা বল ছিল লাল, 3টা থেকে একটা নিছি, ডিভাইড বাই টোটাল 10টা থেকে একটা, রাইট? এইটুকু তো নিয়ে কোশ্চেন আছে। না ভাইয়া। আচ্ছা, পরের বলটা নিব বলছে উইদাউট রিপ্লেসমেন্ট, মানে আমি বল যেটা নিয়েছি নিয়ে নিছি, আর রাখি নাই বক্সে। তখন কি টোটাল থেকে একটা বল কমছে কিনা? জি ভাই, একটা বল। তাহলে টোটাল বল একটা কমলে এখন বর্তমানে কয়টা বল? 9। 9টা। প্রথমটা তো লালই নিয়েছিলাম, পরে ওইখানে কয়টা বল আছে এখন লাল? 2টা। এই 2টা থেকে একটা নিয়েছে, এই যে দুইভাবে বুঝছে এবার? জি ভাইয়া বুঝছি এবার। ক্লিয়ার? জি। যদি রেখে দিয়েছি বিদে এখানে উপরে লাল 3টে রয়ে গেছে, টোটাল 10টাই রয়ে গেছে। ক্লিয়ার কিনা এবার? জি ভাইয়া। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেনে বলছে দুইটা বল নিব উইথ রিপ্লেসমেন্টে, একটা লাল একটা সাদা, একটা লাল একটা সাদা। এখানে ট্রিক্সটা হচ্ছে, দেখেন একটা লাল একটা সাদা, এখানে কিন্তু আমি বলি নাই প্রথমটা লাল প্রথমটা সাদা পরেরটা সাদা, রাইট? জি ভাইয়া, অর্ডার মেনটেন করেন। এখানে এটা কিন্তু অর্ডার মেনটেন করতে, বাট এখানে একটা লাল একটা সাদা। দেখেন তো, বললাম যে দুইটা বল নেবে, একটা লাল একটা সাদা। আমি তো বলে দিই নাই যে একটা হইতে পারে না যে একটা একটা প্রথমটা যে বলটা নিয়েছি, এই বলটা নিয়েছি লাল পরেরটা সাদা, হইতে পারে না প্রথম বলটা সাদা পরেরটা লাল? হইতে পারে তো। জি। এই জন্য এইটা যে একটা লাল একটা সাদা, এটা কিন্তু একটা কমপ্লিট আর্গুমেন্ট, দ্যাটস ওয়াই মাঝখানে হয় গুণ। এই কমপ্লিট শেষ, পরে আবার হইতে পারে না একটা সাদা একটা লাল? হইতে পারে কিনা? জি। এই যে দুইভাবে হইতে পারে, তখন এই মাঝখানে দুইটা কমপ্লিট আর্গুমেন্টের মাঝখানে যোগ হয়। ডিফারেন্ট কি ফর্মুলা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, কোশ্চেনটা বলছি উইথ রিপ্লেসমেন্ট, মানে আমি রাখবো। তাহলে দেখেন তো, এটা বলেন, একটা প্রথমটা যদি লাল হয় কি হবে বলেন? আপনি বলেন, প্রথম বলটা লাল নিব কি হবে? 3/10। 3/10। আচ্ছা, উইথ রিপ্লেসমেন্ট আবার রাখবো, তাহলে পরের বলটা সাদা নিব কি হবে? 7/10। 7/10। এই তো বুঝে গেছি। তাহলে এটা হইতো, এটাই হইতো। এটা কখন কারটার জন্য হবে? পরেরটার জন্য। কথা কি বুঝছো? মানে এটা তো উইদাউট বলছে, উইথ যদি এখানে যদি উইথ বলতাম তাহলে কিন্তু এইটুকুই আনসার, কারণ প্রথমটা লাল পরেরটা সাদা। আমি কি বলে দিয়েছি প্রথমটা লাল পরেরটা সাদা, তাহলে ফিক্সড, অর্ডার ফিক্সড। কথা কি বুঝছি? এই কোশ্চেনে কিন্তু অর্ডার ফিক্সড না বিধায় আমার পরের পার্টটা করতে হয়েছে। ক্লিয়ার আপু? জি আপু ভাইয়া। কি ক্লিয়ার? এই ফিক্সডে অর্ডারটা ফিক্স না, দ্যাটস আমার এই পরের পার্টটা করতে হইতেছে। এটা ক্লিয়ার আপু? এটা বুঝছি, এটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরের পার্টটা বলেন, প্রথমটা সাদা, এটা বলেন। 7/10। 7/10 পরে 3/10। 3/10। ওকে, বুঝছি এবার ম্যাথ। জি ভাইয়া। আচ্ছা, এখন মেইন এক্সামে যদি আসে সেটা কীভাবে আসে, আমি যদি একটু যাই 5-12 স্পেশাল সেকশন।
আচ্ছা যেহেতু একসাথে দুইটা ম্যাথ আছে আমরা ওই প্যাটার্নটা পড়ে নিই। সেটা হচ্ছে আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে যে মিসিসিপি ফর্মুলা। মিসিসিপি ফর্মুলা হচ্ছে, ধরেন আমার কাছে কোনো একটা ওয়ার্ড আছে, ধরেন হচ্ছে আমার কাছে ওয়ার্ড ধরেন হচ্ছে কোকা কোলা বা কোকা। এখন এটাকে কতভাবে সাজানো যায়, যেমন এটা এইভাবে সাজানো যায়, সি সু উ এ লেখা যায়, সি উ এ সি লেখা যায়, তারপর এ সি উ সি লেখা যায়, মানে এইটা এইভাবে কতভাবে সাজানো যায়, কোশ্চেনটা বুঝছি? জি কোনো ভাইয়া। ওয়ার্ডটাকে কতভাবে সাজানো যায়, এইটাকে আমরা বলতেছি মিসিসিপি ফর্মুলা। এটা সাজানোর ফর্মুলাটার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে উপরে লিখবো টোটাল কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, চারটা, এটাকে 4 ফ্যাক্টোরিয়াল। ও ভাই, আর নিচে হচ্ছে কমনগুলা, এখানে কমন কয়টা আছে, সি আছে শুধু দুইটা, এই যে নিচে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত মুখস্থ করছিলাম? 24। 24 ডিভাইড বাই 2, দেখেন 12 আনসার। বাট আমরা যদি মনে না রাখতো, আমার মনে রাখতে হতো 2 3 2 1, তখন এটা আবার এক্সট্রা কাজ করতো, 2 2 কাটতাম, দেন 3 4 12। এই যে এই জিনিসটাকে 12 বার সাজানো যায়, কথা কি বুঝছি? প্যাটার্নটা বুঝছি কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ করবো, করেন। ভাই বি হবে। ভাই বি হবে। আপুর একজন বলেন। জি ভাইয়া, বি। আমাকে বলছে, দেখেন উপরে বলছে যে কোন লেটারটা আর 180 হবে, 180 বার অর্ডার চেঞ্জ করতে পারবেন, মানে এক্স্যাক্টলি। নিচে হচ্ছে অপশন উল্টাভাবে চাইছে, তাহলে প্রথমটা হইলে হয়তো 5টা ওয়ার্ড 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কোন কমন নেই, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে আমাদের জানি কত, 120। 120, তার মানে এটা আনসার না। 2 নম্বরটা যদি দেখি, 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে বি আছে দুইটা, ই আছে দুইটা, দেখেন 720 ডিভাইড বাই 4, তার মানে হচ্ছে 180। ক্লিয়ার? তাহলে এটা আনসার। কথা কি বুঝছেন এবার প্রসেসটা? পরীক্ষা হলে আমরা আশা করি এইগুলো আসলে আমরা পারবো। এবার আসে হচ্ছে এটা করুন। মানে পুকুরপাড়ে এসে দেখি যে মানে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে তাদের কতটা পারিবারিক শিক্ষার অভাব, তারা এখানে আমাদের শিক্ষক মহোদয়রা থাকে, এখানে খুব মজা করে যে মশাদের দেখো গরমে অনেকদিন পর বিশ্ববিদ্যালয়ে আসলাম পুকুরপাড়ে। হ্যাঁ, এটাই সবচেয়ে খারাপ হচ্ছে, মানে পুকুরপাড়ে এসে দেখি যে মানে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে তাদের কতটা পারিবারিক শিক্ষার অভাব, তারা এখানে আমাদের শিক্ষক মহোদয়রা থাকে, ভাইয়া, খুব মজা করে। 5/121 প্লাস 5/121। না, আনসার বলে নিচে অপশন দেওয়া আছে, আমাকে এত বড় বিলে হবে? অনেকদিন পর বিশ্ববিদ্যালয়ে আসলাম পুকুরপাড়ে। হ্যাঁ, এটাই সবচেয়ে খারাপ লাগছে, মানে পুকুরপাড়ে এসে দেখি যে মানে একটা ভাইয়া ই নাম্বার ই হবে।
আপু কি পারছেন? কত হয়েছে? আমি একটু ভুল করছি, আচ্ছা, 121 ঠিক আছে, 12। একজন কি বলছেন, আর ভাইয়া আপনি যদি পারে থাকেন এটা উইথ রিপ্লেসমেন্ট আনসার করেন, মানে কত হইতে পারে? ভাইয়া উইচ রিপ্লেসমেন্টটা 5/72। ওকে, ঠিক আছে, আমরা এবার আসি। এই যে এটা শিখাতে চাইতেছি মুনতাহা আপু, আপনার আগেরটা প্রবলেম ছিল, এটা আপনি আমার সাথে করবেন, আছেন? জি ভাইয়া। আচ্ছা শুনেন, ফ্লেভার আছে 4টা, বলছে নাম্বার আছে, বলছে এ বক্স কন্টেন 12 ক্যান্ডিজ অফ 4 ডিফারেন্ট ফ্লেভার, দ্য টেবিল অ্যাবভ শোজ দ্য নাম্বার অফ ক্যান্ডিজ অফ ইচ ফ্লেভার। প্রত্যেকটা ফ্লেভারে কতগুলো ক্যান্ডি আছে বলা আছে। ইফ 2 ক্যান্ডিজ আর টু বি সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম দ্য বক্স, এখান থেকে 2টা ক্যান্ডি নিব র্যান্ডমলি উইদাউট রিপ্লেসমেন্ট, মানে রিপ্লেস করবো না, যেটা নিব সেটা আবার ডালবো না। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 2 ক্যান্ডিজ উইল বি ওয়ান হচ্ছে ক্যারামেল ক্যান্ডি আর একটা হচ্ছে চেরি ক্যান্ডি, বাট আমাকে কিন্তু বলে না প্রথমটা ক্যারামেল পরেরটা চেরি, তার মানে আমাদের প্রসেসটা কি দুইটা এইভাবে হবে না? প্রথমবার ক্যারামেল পরেরটা চেরি, মানে প্যাটার্ন কি বুঝতে পারছি? প্রথমটা যদি ক্যারামেল হয় তাহলে দেখেন 1 বাই কত হবে? 12। 12টা। যেহেতু উইদাউট রিপ্লেসমেন্ট, পরেরটা কি পরেরটা কি 5/12। না, তাহলে 5/12। জি ভাইয়া। উইদাউট বলছে, রাখি নাই কিন্তু, টোটাল থেকে কমছে না? 5/11। 5/11। প্রসেসটা বুঝছি কি না? আচ্ছা, পরেরটা কি আবার 5/12 1/11 1/11 বুঝছি। এই যে এটা যেটা ক্যালকুলেশন করলে এটা আসে এটাই। এবার বুঝছি কি না কিভাবে সিলেকশন করব? জি ভাইয়া। আচ্ছা, যদি এখানে সরাসরি বলে দিত প্রথমটা ক্যারামেল পরেরটা চেরি, তাহলে এইটুকুই আনসার হয়ে যেত। আর যদি বলো প্রথমটা চেরি পরেরটা ক্যারামেল, তাহলে এইটুকুই আনসার হয়ে যেত। তাহলে একটা প্রসেসে কতভাবে আনসার হতে পারে আমরা আশা করি ক্লিয়ার না সবাই? কথা জি ভাই। বলছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু এগুলো জাস্ট ওভারঅল ভাষা কথা বলে যাচ্ছি, বাট আলটিমেটলি কিন্তু এগুলো পুরোটাই হচ্ছে ওই ভিডিওতে ছিল, এগুলাই আসলে আপনাদের নোট করে দেওয়ার কথা বলছিলাম, নোট আশা করি করছেন। এরপরও যদি আমরা নেক্সটে যে আপনারা যখন মককে প্র্যাকটিস করবেন সেখানে ধরুন হতে পারে 8-10টা ম্যাথ প্রবলেম পেতেছেন, তাহলে 8-10টা যদি প্রবলেম, তাহলে হিউজ প্রবলেম, সেগুলো একসাথে আমাকে দিবেন একটা পিডিএফ করে, আমরা যেহেতু এই ক্লাসও চলতেই থাকবে, সামনেও তো চলতে থাকবে, তো ওই সময় আমরা আপনার প্রবলেম ডিসকাশন নিয়ে কাজ করবো। অ্যান্ড আমরা আগামী 2-1 দিন হচ্ছে কোয়ান নিয়ে কাজ করব, দেন হচ্ছে মকে ঢুকাবো, দেন আমরা ভার্বাল নিয়ে কাজ করতে থাকবো, আর যখনই মানে মক দিয়ে প্র্যাকটিস করতে করতে যে প্রবলেম জমতে থাকবে সেগুলো আবার ক্লাসে ডিসকাশন করবো। কথা কি বুঝছি? প্রসেসটা কি হয় ভাই আরেকবার বলেন। মানে আমরা ধরেন হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আর 2টা ক্লাস করে আপনাদের হচ্ছে মকে ঢুকতে পারবেন, মানে 2টা ক্লাস। এখন আমরা মকে কি করি ক্লিয়ার করি। মকে হচ্ছে আমরা অ্যাক্সেস দিই, এখানে অ্যাক্সেসটা দুইভাবে, একটা হচ্ছে 60 সেটের, একটা 30 সেটের। এই 30 সেটের রিজার্ভ, মানে আপনি হচ্ছে এটা হচ্ছে ফুল টেস্ট দিয়ে মেইন এক্সামে বসবেন, তার মানে এটাকে আমরা হচ্ছে ইউজ করবো এজ এ রিসোর্স, মানে আমরা কেএমএফআর ইউজ করবো না। আমাদের প্র্যাকটিস পুরোটাই হচ্ছে এই যা বাসায় আমরা কোর্সের সময় যা পড়ছি এটা রিভিশন অ্যান্ড এটা রিসোর্স, পড়ার রিসোর্স। কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এই 60 সেটের, তাহলে 60 সেটের 60টা ম্যাথের কোশ্চেন ফুল, এই 60টা সেটের ম্যাথগুলো হচ্ছে ম্যাথ আকারে কোশ্চেন আকারে, মানে টাইম টেস্ট পরীক্ষা দিবেন, টাইমলি 27টা পরীক্ষা দিলেন, এর মাঝে যা যা প্রবলেম, ধরুন আপনি একদিন হচ্ছে এটা পরীক্ষা, যেহেতু আপনি গ্রুপ মেনটেন করে দিব, তো একদিন হচ্ছে এটা দিলেন, সাথে একটা মক দিলেন, এই মকে যা যা প্রবলেম হবে আপনি তো সুন্দর করে লিখে রাখতেছেন, এই টপিকে প্রবলেম হইতেছে, আবার একটু স্ক্রিনশট রাখতেছেন, তো হয়েছে কি আপনি বারবার 2-3টা মক দিয়ে দেখলেন যে আপনার হয়তো ওই যে ওয়ার্ক রেটে প্রবলেম বাইরে গেছে বা এই টাইপের ম্যাথ পারতেছেন না, তো স্ক্রিনশট রাখবেন ছবিটা, একটা পিডিএফ করে সুন্দর করে আমাকে পাঠাবেন যে ভাই এই টাইপের ম্যাথ আমার প্রবলেম হইতেছে, আমি ক্লাসে ওইটা দেখায়,
সেক্ষেত্রে হবে কি, যখন আমি হচ্ছে আপনাদের প্রবলেম ডিসকাশনে ক্লাস নিব, তখন ওই পিডিএফ এর ম্যাথগুলো করলে আপনি রিয়েলিস্টিক আরও বেশি আপনি রিলেট করতে পারেন। যেহেতু আপনি একবার বাসায় ট্রাই করছেন, পারেন নাই, তখন কিন্তু আমার সাথে আপনি মিলাইলে এটা আপনার জন্য আরও বেশি শিখতে আরও বেশি সাহায্য করবে। কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, আর এখানে হয় কি, আমি হচ্ছে ভার্বাল হচ্ছে দেই, যে ভার্বালগুলো কীরকম, যেহেতু বলছে এগুলো শেখার জন্য, সো এখানে টিসি এসি প্রথম দিকে পড়তে বলি, যে এসি, যেমন এসি ধরেন 30টা করে এসি পড়লেন। এই পড়াটা কি আপনারা গ্রুপ স্টাডি করে, মানে বাসায় হোমওয়ার্ক নেবেন প্রত্যেক দিন, যেদিন আমাদের ক্লাস নাই এদিন জাস্ট হচ্ছে 30 মিনিট করে নিজেরা মিটে বসবেন, বসে মানে বাসায় তো পড়ে আসলেন, দেন ডিসকাশন করবেন, প্রবলেম সলভিং। এই মিটে এমন অভ্যাস করতে হবে যে এইখানে ম্যাথগুলো ডিসকাশন করবেন, এমন অভ্যাস করতে হবে যে আমাদের কোর্সের সব শেষ মেইন এক্সাম পর্যন্ত এখানে থাকবেন। মানে যে কেউ, যে মানে ধরেন একটা টাইম কেউ 10টার দিকে ডিসকাশন করতেছি, কেউ রাতের বেলা, মানে এজ এটাকে কমিউনিটি হিসেবে ইউজ করবেন। এই আপনারা 10-12 জন যারা থাকবেন তারা এটাকে ইউজ করবেন লাস্ট দিন পর্যন্ত, মানে সবাই যাতে একটা মিলে যেন একটা 320-25 একটা স্কোর আনতে পারি। কথা বুঝছেন? সো এই রিসোর্সটা নিয়ে ওনারা বারবার কথা বলতেছিল, আর ওনারা যেটা হচ্ছে যেহেতু ভাঙা ভাঙা পড়ছে, বাট আমাদের কিন্তু সবগুলোর সলিউশন আছে। আপনি বাসায় পড়বেন, প্রবলেম সলভিং করবেন, একসাথে করবেন। এই রিসোর্সটাকে যত বেশি ইউজ করবেন তত ভালো। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এবার কাজ হচ্ছে এক্সামের 1 মাস আগে থেকে এই 30 সেট ভালোভাবে করা, প্রত্যেক দিন একটা করে এমনভাবে অ্যানালাইসিস করা, কারণ এখানে সব শেখা হয়ে গেছে। আর এটা ওয়েবসাইটে ফুললি পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে অ্যানালাইসিস করে এখানে যত পাবেন এভারেজে, মেইন এক্সামে ততই পাবেন। এখানে যদি 320 করে পান গড়ে, ওখানে 320ই পাবেন। তার মানে এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। কথা কি বুঝছি? বুঝতে পারছি। তার এই হচ্ছে রিসোর্স। তো এইখানে দেখেন, এখানে যখন ভার্বাল টিসিএসসি পড়েন, দেখেন আমরা যখন ক্লাসে করি আমরা কিন্তু 5টা বা 6টা বা 10টা টিসি বাদে পড়াতে পারি না, বা আরসি 2-3টা পড়াতে পারি। কিন্তু এখানে কিন্তু 60 সেটে এসি হবে। দেখেন প্রত্যেক সেটে 7টা করে হলে 60-এর জন্য কয়টা হবে বলুন তো? 420টা। এই 420টা এসি যখন আপনি ধরেন এই 1 সপ্তাহ 2 সপ্তাহ টানা হচ্ছে সবাই মিলে গ্রুপ স্টাডি করে পড়লেন, এটা বলেন তো আপনি নিজে পড়লে জীবনে এতগুলো পড়তেন শুধু এসি? না ভাইয়া। আচ্ছা, এই 420টা পড়তে যে 420টা সবগুলো পেয়ার আপনার একবার ধরেন আপনি পেয়ার শিট থেকে তো পেয়ার পড়ছেন, এটা রিয়েলিস্টিক্যালি কীভাবে ব্যবহার করতেছেন, এটা কোথা থেকে ইউজ হবে, এটাতেই তো জাজমেন্ট হবে যে হ্যাঁ ওই পেয়ারটা তো এখানে আছে, এইভাবে আছে। অথবা নতুন কোনো পেয়ার থাকলে এখানে দেখতে পারবেন, অথবা রিভিশন হিসাবে পেয়ার হিসাবে কাজ করবে না। ধরেন আপনি একটা দৈনিক 20টা করে নিলেন, আপনারা 20টার জন্য 40টা পেয়ার তো আপনার জানতে হবে, দেখবেন তো 40টা পেয়ার রিভিশন হলো। এমন দিন আসতে হবে যে আমি যেহেতু সবগুলো পেয়ারের শিট 420টা কিন্তু আলাদা পিডিএফ করে রাখছি, যে ভাই শুধু এই 60 সেটের পিডিএফটা এখন পরীক্ষার আগে কী করবেন, এই পিডিএফটা রিভিশন দিবেন, যে যাতে 1 ঘন্টা চোখ বললে হয়ে যায় হ্যাঁ এটার আনসার এটা, এবং এই কারণে আনসার কোশ্চেন দেখলে যাতে বলতে পারেন এই কারণে, কারণ আমরা একটা টেকনিক শিখেছি না, পজিটিভ নেগেটিভ করে তো শিখাইছি দেখি না, যে এটা টেকনিক, এটার জন্য আনসার। সো আপনাকে দেখেই বলে ফেলতে হবে, এই কনফিডেন্ট আসতে হবে। দ্যাটস ওয়াই যে টিসি আলাদা পড়বো, এসি আলাদা পড়বেন, ডাবল ব্ল্যাঙ্ক আলাদা পড়বেন, আরসি আলাদা পড়বেন, এইটা থেকে শিখবেন, দেন এখানে যাবেন। সো আমি বললাম যে বেসিক টু অ্যাডভান্স বেস আসলে আমরা হচ্ছে ফর্মুলেশনগুলো শিখাই যে কীভাবে কী করতে হয়, বাট বাকি যত ইউজেস মানে আপনি যত অ্যাডভান্স হবেন সেটা হচ্ছে এই রিসোর্স দিয়ে। কারণ এখানে দেখেন 420টা এসি পড়তে দিয়েছে, টিসি প্রায় পড়তে দিয়েছে 200-র মতো, বা হয়তো 200 যদি না হয় 150 তো পড়তে হইতেছে। এইগুলো যখন আলাদা আলাদা পড়তেছেন, এগুলো কিন্তু আপনি নর্মালি পড়তেন না। ক্লিয়ার কি না? জি। তো আবার একটা কথা হতে পারে ভাই, এগুলা গ্রুপটা কেন লাগবে? দেখেন ভার্বালের মতো একটা পেইনফুল জিনিস আপনি যদি একা পড়েন, বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? মানে বিশ্বাসটা আমার উপর রাখেন, আসলে পারবেন না। ভার্বালের মতো জিনিস একা পড়লে দেখেন এত বড় রিসোর্সটা কিন্তু আপনার পেইন লাগবে না মাঝপথে, কিন্তু আপনি যদি কাউকে নিয়ে আগান, কারোর সাথে আগান, দেখা যাচ্ছে যে গ্রুপ কমিউনিটিতে যে একজন আগ্রহ দেখাবেন, দেখবেন হয়ে গেছে। সো আমি আপনাদের গ্রুপেও সেম আমি চাই যে 10 জনের মতো অ্যাক্টিভ মেম্বার থাকুক, তারা অ্যাক্টিভলি হচ্ছে এটাকে কন্টিনিউ করবে শেষ পর্যন্ত, যারা মেইন এক্সামে বসবেন। এই হচ্ছে আমাদের প্রসেস। ক্লিয়ার? সো এটার জন্য আমরা আসি যে আপনারা কোন জায়গায় আছেন, আপনারা আছেন আপনাদের লেভেলটা কোন জায়গায় আছে আমি ক্লিয়ার করি। আপনারা শুধু আরসি একটা ক্লাস বুঝেন না কেমনি কী করতে হবে, কিন্তু আর হচ্ছে ডাবল ব্যাঙ্ক টিউবল একটা, এইগুলো হচ্ছে কিছু না, এগুলো খুব একটা বেশি প্যারা দিবে না, এগুলো তো আমরা করবোই। ম্যাথের ক্ষেত্রে ভাই এই যে অলরেডি যেহেতু ওয়ার্ক রেট চলে আসছে, শুধুমাত্র একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। এখন আমি আপনাদের আগে ক্লিয়ার করে দিই, নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা দিই। ভাই আমরা এতদিন কি করছি, প্রত্যেক টপিকের একটা করে 5LB চ্যাপ্টার বাসায় হোমওয়ার্ক দিতাম না? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু ডেটার সময়টা দিব না, ডেটার 5LB নিয়ে সময় নষ্ট করবো না, বিকজ আমরা জানি কি 5LB কি 5LB এতদিন করছি
যে নতুন যখন টপিক আসে তখন আমরা 5LB করি যেন ছোটোখাটো ফর্মুলাগুলো যেন শিখে আসতে পারেন, এটাই তো টেন্ডেন্সি ছিল। কিন্তু ডাটা আমি আগে বলছি, ডাটা কোনো ইটসেলফ কোনো সূত্র না, ফর্মুলা না, মানে তার মানে ডাটা পড়ার জন্য যা যা দরকার ছিল, প্রবাবিলিটি বলেন অন্য কিছু বলেন, সেগুলো অলরেডি আপনি পড়ে ফেলছেন, মানে অলরেডি আপনি জেনে ফেলছেন। দ্যাটস ওয়াই ডাটার প্রত্যেকটা দিসি হচ্ছে একদম KMF এর কোশ্চেন। আমি যদি একটু রাখি, এটা হচ্ছে ফুললি KMF এর কোশ্চেন। তো ফুললি KMF এর একটা PDF আমি আপনাদের এখানে অ্যাড করে দিয়েছি। আমি যদি উঠ করেন দেখেন টোটাল KMF এর যত কোশ্চেন আছে ডেটার, যদি আপনি যে একটু চেক করেন, আমি যদি একটু যাই, ধরেন হচ্ছে প্রথমটাই যদি ওপেন করি, দেখেন প্রত্যেকটা সেকশনে তো ডেটা থাকে, যে দেখেন এই ডেটা আর এই ডেটা। কথা কি ক্লিয়ার? বুঝছি। জি ভাই। প্রত্যেকটা মানে পুরো KMF এ, তার মানে আপনি যদি আমার সাথে জাস্ট এই যে 2টা দিন সময় নিয়ে KMF এর মানে ডেটাগুলো কমপ্লিট করেন হোমওয়ার্ক, তাহলে এই যে টোটাল KMF লাইফে যত ডেটা আছে সব এখানে চলে আসছে, মানে এই শিটে। তার মানে এই শিটটা আমি হাতে কলমে আপনাকে করাইতেছি, আপনার প্র্যাকটিস প্রবলেমগুলো নেব। তার মানে দেখেন আপনার কিন্তু ফুললি কনফিডেন্ট হইলেন। এবার আপনি যখন মেইন এক্সাম মানে মকে যাবেন, তখন অন্তত এইটুকু কনফিডেন্ট থাকা উচিত যে ডেটাগুলো অন্তত পারবো, বাকি সব না পারি। আর বাকি সব না পারলে তো এইটুকু এখন কনফিডেন্ট না যে একটা তো মাস্ট বি ইউনিট ডিজিটের ম্যাথ আসবে, এটা পারবো না এখন, সবাই পারি না? জি ভাই। একটা পার্সেন্টেজের ম্যাথ আসবে শিওর, এটা পারি কি না? পারি তো? জি তো জিওমেট্রি দিয়ে একটা ম্যাথ আসবে, এগুলো আমরা পারি। সো আমরা জানি যে অন্তত পক্ষে মকে গেলে ওইটুকু জানতে পারবো যে আমাদের অবস্থা কি। এই জন্য আমি বললাম ডেটা দেখেন, এখানে ম্যাথটা, এখানে মানে ইংলিশ সলিউশনটা, আবার এটা হচ্ছে ভিডিও সলিউশন এখানে আছে। তো আপনাদের কাজ হবে যে সুন্দর করে সময় নিয়ে, আমি আবার বললাম সময় নিয়ে, যদি মনে হয় যে আপনি হচ্ছে এই যে 11 তারিখে আপনি পারবেন, মানে অর্ধেক, আমি 50%ই নেন যে 11, তাহলে আপনি বলতে পারেন যে ভাই 11 থেকে একটা ক্লাস নেন, 50% আমি আপনাদের দেখাই যে ভাই এই প্রবলেম আছে, 50% দেখাই। যদি মনে হয় যে ভাই আমরা ভিডিও দেখে ক্লিয়ারলি বুঝতেছি, তাহলে একেবারে 14 তারিখ পর্যন্ত নিয়ে নেন, যে আমি 4 দিনে 5 দিনে আমি পুরোটা সলভ করবো, এখানে প্রবলেমগুলো আমি আপনাদের দেখাবো। কথা কি বুঝছি? বুঝতে পারছি। আপনি আমাকে 11 তারিখ বলবেন ভাই আমরা হচ্ছে 50% করছি, আমাদের এইটুকুর মধ্যে প্রবলেম পেয়েছি, বাট দেখা গেল প্রবলেম নাই, ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যেতেছেন, সেক্ষেত্রে তো দরকার না, আপনি পুরোটাই কমপ্লিট করে 14 তারিখে, যেহেতু একদম মাঝখানে বড় গ্যাপ, কমপ্লিট করে আসেন। এবং এটা যে কত ইম্পর্টেন্ট আমি কি বুঝাতে পারছি, কারণ পুরো KMF কিন্তু চলে আসছে এখানে, তার মানে ইম্পর্টেন্ট অবশ্যই নাকি? জি ভাইয়া। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা অন্য এখন বলতে পারেন ভাই এটা তো হুট করে আপনি হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন, আমি বুঝবো কেমন? আমি যদি একটু রিয়েলিস্টিক্যালি আসি, এটা আসলে কি দেখেন, বাসায় কি করবেন ট্রাই করেন। প্রথমত হচ্ছে একটা কোশ্চেন, একটা চিত্র আন্দারে কয়টা কোশ্চেন আসে ভাই বলছি ডেটাতে? কয়টা? একটা চিত্র আন্দারে 3টা, এবং প্রথম পোর্শনে প্রথম পার্টে সেটা কত কত নাম্বার? 6, 7, 8, এবং মেইন এক্সামও 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। প্রথম সেকশনে একটা চিত্র আন্দারে 3টা কোশ্চেন আসবে। কথা কি বুঝছি ভাইয়া? জি আচ্ছা, তো চিত্র পড়ার আগে তার মানে আমার হচ্ছে কোশ্চেনটা, আমি যে বলতেছি বারবার যে এটা আলাদা কোনো ফর্মুলা নাই, সো সেটা কীভাবে জাজমেন্ট করবো? দেখেন এইটা পুরোটা কেন পড়তে হবে? পড়তে হবে এই জন্যে যে আপনি যদি পুরোটা না করেন যে আল্লাহ আমি তো ডেটা পারি, ডেটা মনে এরকম না। দেখেন অনেক টাইপের চিত্র আছে, সো আমি যাতে চিত্র দেখে যাতে ভয় না পাই, এই জন্য পুরো শীটটা ভালোভাবে করতে হবে। আমি বললাম কি সময় নেওয়া হলেও করলে আপনি 3টা মার্ক আপনি ফিক্স, আপনি পারবেনই শিওর, কারণ ডেটা সব থেকে সহজ, যেহেতু ডেটা কোনো ইটসেলফ কোনো ম্যাথ না। আমি যদি একটু করতে আসি, ডেটা করার প্রথম ফর্মুলা হচ্ছে আপনি প্রথম এইটাকে একটু ভালো করে পড়বেন, চিত্রটা ভালো করে পড়তে হবে, টাইটেলটা ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ অনেক সময় কোশ্চেনের মধ্যে টাইটেলটা বলা থাকে, আমরা কী করি বুঝতে পারি না যে এটা টাইটেল নিয়ে বলতেছে, তখন আমরা কী করি খুঁজি আল্লাহ ভিতরে কোথায়, এই লেখাটা তো ভিতরে নাই, তাহলে কী বলতেছে, ঘাবড়ে যায়। এই প্র্যাকটিসটা করতে হবে। তাহলে প্রথমে পড়বেন ফর ইচ অফ দ্য ইয়ার 1997 থেকে 2000 স্টার দিছে, স্টার মানে কি দেখেন পরে বলে দিবে, কোনো কিছু মিসিং থাকবে না। বলছে ফর ইচ ইয়ার অফ দ্য 1997 থেকে 2000 পর্যন্ত ডেটাগুলো এখানে আছে। দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড টু জাপান ফ্রম চায়না, মানে টাওয়েল ইম্পোর্ট করছে জাপান থেকে, ফ্রম চায়না থেকে জাপানে ইম্পোর্ট করছে, এগুলো ডেটা এখানে দেওয়া আছে। অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড টু জাপান ফ্রম অল আদার কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, মানে এই যে এই কালার দিয়ে বোঝাচ্ছে বাকি সব কান্ট্রি থেকে যে ইম্পোর্ট করছে, মানে সব মিলিয়ে চায়না সহ যেসব জায়গা থেকে টাওয়েল ইম্পোর্ট করছে জাপানে। আর এটা শুধুমাত্র চায়নার জন্য, চায়না থেকে যেগুলো টাওয়েল ইম্পোর্ট করছে। কথা কি বুঝছি?
এটা বুঝছি। আচ্ছা, এই স্টার দিয়ে কি বুঝেছি? স্টার দিয়ে জি বুঝেছি ভাই। যে 2000 ফর দ্য ফার্স্ট 9 মান্থ অফ 2000 এর যে ডেটাটা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম 9 মাসের ডেটা। আর বাকিগুলো তো পুরো সালের ডেটা, 12 মাসের ডেটা, এখানে জাস্ট 9 মাসের ডেটা। আর ডাবল স্টার দিয়ে বুঝেছে 1 ডজন সমান সমান 12, মানে এই যে এখানে দেখেছে নাম্বার অফ মিলিয়ন অফ ডজন, এগুলো আছে ডজনে দেওয়া আছে, তার মানে এখানে হিসাবটা ডজনে, তার মানে এর সাথে 12 করে গুণ দিতে হবে যদি অরিজিনালটা চাই। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। এইটা বলছে। এখন বলতে পারেন ভাই কোশ্চেন কি? কোশ্চেন এখানে দেখেন, ইন 1998, আমি সরাসরি 98-তে চলে যাবো, হাতটা আঙুলটা যদি 98-তে চলে যাবে, পেন্সিলে থাকবে কাগজে। এখন হাউ মেনি অফ দ্য ইম্পোর্টেড ট্রাভেল ওয়ার নট ইম্পোর্টেড ফ্রম চায়না? চায়না থেকে কতটুকু ছিল? এইটুকু। চায়না থেকে না কতটুক? টোটাল ছিল সব কান্ট্রি মিলিয়ে ছিল এতটুক। টোটাল থেকে নাই কতটুক? 68 minus 46 এখন এটা ছিল কত? এখানে হচ্ছে 22। এখন 22 তো এখানে নাই, কারণ কি? কারণ এগুলো Double. কিসে আছে? ডজনে আছে, আপনাকে বলে দিছে 12 দিয়ে গুণ 12 দিয়ে দিব। গুণ করতে। এই যে এটা জি। কি itself অন্য কোনো ম্যাথ ছিল? আমার এটা তো ইজি। না ভাইয়া না। এখন যদি আমি যদি আরো আসি, দেখেন এইটা 3টা ম্যাথ যদি আমি আসেন, দেখেন একটু ক্লিয়ার করেন কোশ্চেন। দেখেন এখন যেহেতু আমি একটা পড়ছি, আমার কি এটার পড়তে হবে? এটা কি সেম চিত্র? সেম চিত্র বিবেক আসবে ভাই? 3টা কোশ্চেনে সেম চিত্র আসবে, তার মানে আর পড়তে হবে। ও আচ্ছা তার না মানে প্রথম কোশ্চেনটা ভালো করে চিত্র করবো, রাইট? আমার টেন্ডেন্সি বুঝছি। জি ভাই আচ্ছা, পরে কোশ্চেনে আসি। বলছে ইফ দ্য এভারেজ নাম্বার অফ টয়েল ইম্পোর্টেড ফ্রম চায়না পার মান্থ, প্রত্যেক মাসে, ওয়াজ দ্য সেম, কার সাথে? লাস্ট 3 মান্থ অফ 2000 অ্যাজ ইট ইজ 9 মান্থ, মানে 9 মাসে যত পরিমাণ ইম্পোর্ট হয় টাওয়েল, 12 মাসে এভারেজে 9 মাসে যত হয়েছে 12 মাসে তত হবে। কথা কি বুঝছি? 9 মাসে কত? 9 মাসে চায়না থেকে হয়েছে কত? এই যে 9 মাসে যদি চায়না থেকে এভারেজে চিন্তা করি, এভারেজ কি? টোটাল ছিল এটা ডিভাইড বাই 9, তাই না? আচ্ছা হ্যাঁ। আর 60 জন্য ছিল 9, এটা হচ্ছে টোটালটা, এটা হচ্ছে এভারেজে 9 মাসে, তাহলে 12 মাসে সেম এভারেজে। কথা কি বুঝছি কিনা? এভারেজটা সেম। এখন আমাকে বলছে হাউ মেনি ডজন ওয়ার ইম্পোর্টেড ফ্রম চায়না ডিউরিং 12 মান্থ, 12 মাসে চায়নাতে কতগুলো আছে? আচ্ছা দেখেন, 9 মাসে, মানে প্রথম 9 মাসে আসছিল কত? 83, এটা না? 43 এক মাসে কত? 43 49 এটা হচ্ছে এক মাসে গড়টা পেয়ে গেছি। এই গড়ে 12 মাসে কত? 12 49 into 12 এইটাই, সেটাই চেয়েছে। এটা কি ইটসেলফ অন্য কোনো ম্যাথ ছিল? আচ্ছা ভাই, এখানে কি 3টা কোশ্চেনের মার্ক কি একবার? না 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 না, 3টা 3 রকম, 3টা ভাগ। আচ্ছা একটা চিত্র আনলে 3টা কোশ্চেন আসবে সব সময়। বুঝছি। এই যে দেখেন, এরপর আরেকটা আসছে। কথা কি বুঝাইতে পারছি? বুঝতে এখন আমি এটা পড়ি, দেখেন। বলছে ইন 1999, এখন চলে যাব কোথায়? 99 দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ টয়েল ইম্পোর্টেড ফ্রম চায়না। চায়নার যে রেশিওটা আছে, চায়নার রেশিওটা কোনটা? চায়না কত? 54 54। তাহলে 54 উপরে, তাই না? মানে রেশিও তো বলছে 2 মানে কি নিচে না? 2 মানে নিচে। নিচে। দ্য টোটাল নাম্বার অফ টয়েল ইম্পোর্টেড ফ্রম আদার কান্ট্রিজ দেন চায়না, চায়না বাদে, নিচেটা হচ্ছে চায়না বাদে, বাকিটা চায়না বাদে অন্য কান্ট্রিতে কত? 76 minus 54 হবে? হ্যাঁ, এই যে 76 মাইনাস 54, কারণ চায়না বাদে না? হ্যাঁ তাহলে কত আসলো? 54 আর নিচে 22, রাইট? 22। এখন রেশিওটা অ্যাভারেজে চিন্তা করেন, দেখেন এটা 22 আর এটা 10 এ অ্যাভারেজে কাটাকাটি করলে 5/2 না? জি ভাইয়া চিন্তা করেন, আমি তো কাটবো না ফুল, আমি তো জাস্ট চিন্তা করেন 10 দিয়ে কাটাকাটি মোটামুটি 5/2, আনসার শেষ। ক্লিয়ার কিনা? বুঝছি। সো এখানে কি নতুন কোনো ফর্মুলা পাইছি? না আপনি পরে কোনোটাতেই নতুন কোনো ফর্মুলা পাবেন না। আমি যদি আরেকটা পড়ি, জাস্ট আমি বইটা দূর করানোর জন্য, বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। বইটা যদি দূর করেন, আমি যদি একটু বইটা দূর করতে চাই, তাহলে প্রথম কাজ কি করতে বলছি? কি করব? পড়বো, তাই না? একবার পড়ে নিব। সবাই শুনতেছি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা। ইচ অফ দ্য 15 কাস্টমার হু অ্যারাইভড এট এ কাস্টমার সার্ভিস ডেস্ক বিটুইন 9 AM and 10 AM was served in order to arrival by one of the two customer service representative. তো আমরা এই যে 9টা থেকে 10টার মধ্যে যারা যাবে কাস্টমার সার্ভিস করবে, রিপ্রেজেন্টেটিভরা কাস্টমারকে সার্ভিস দিবে। ইচ রিপ্রেজেন্টেটিভ, একজন, সার্ভড ওয়ান কাস্টমার এট এ টাইম, একজনকে সার্ভ করতে পারবে, অ্যান্ড ফিনিশ দ্যাট কাস্টমার বিফোর সার্ভিং আদার, মানে কেউ যদি একজনকে সার্ভিস দেয়, সে কি করতে হবে?
সে শেষ করে আরেকজন আরেকজনকে শুরু দিতে হবে, করে সে হ্যাঁ, রায় খাওয়া অবস্থায় আরেকজনকে দিতে পারবে না। কথা কি বুঝছি? বুঝছি। দ্য গ্রাফ শোজ দ্য ওয়েটিং এন্ড সার্ভিস টাইম, মানে দেখেন ওয়েটিং টাইম হচ্ছে এইটা আর সার্ভিস টাইম এটা কাস্টমারদের 1 থেকে 15 জন কাস্টমার এখানে আছে, তাদের ওয়েটিং এবং সার্ভিস টাইম দেওয়া আছে। কথা কি বুঝছি কিনা এবার? হ্যাঁ, বুঝতে পারছি। কোশ্চেন আছে, অ্যাকর্ডিং টু দ্য রেকর্ডেড টাইম উইচ কাস্টমার হ্যাড দ্য গ্রেটেস্ট রেশিও অফ ওয়েটিং টাইম টু দ্য সার্ভিস টাইম, মানে কোন কাস্টমারের রেশিওটা উপরে ওয়েটিং টাইম নিচে সার্ভিস টাইম। তাহলে গ্রেটেস্ট রেশিও হলে কি, মানে নিচেরটা বড় না উপরটা বড় রাখতে হয়? রেশিও বড় হয় কখন? নিচেরটা ভাই নিচেরটা কি বড় হবে। বড় হলে রেশিও বড় হয়? ধরুন নিচেরটা 2/5 ছোট বড় হবে। নাকি 5/2 বড়? 5/2 না তাহলে কি হয়, কোনটা বড় রাখতে উপরে হবে? উপরেরটা বড় উপরেরটা হবে। বড়। উপরটা বড়। তাহলে আমাকে ওয়েটিং টাইম বড়, রাইট? আর সার্ভিস হ্যাঁ। টাইম যত কম রাখতে পারি এটা খুঁজবো নাকি? হ্যাঁ, এখন আমি কি সবগুলো খুঁজবো না, এই যে অপশনগুলোতে খুঁজবো। তাহলে 6 নাম্বার কাস্টমার দেখেন, 6 নাম্বার কাস্টমারে ওয়েটিং টাইম দেখেন ছোট, সার্ভিস টাইম বড়, এটা কি আনসার হবে? দেখেন ওয়েটিং না। টাইম এইটুকু, সার্ভিস টাইম এইটুকু, বুঝছি? বুঝছি। আচ্ছা। 9 তারপরে দেখেন 9 নাম্বার কাস্টমার যে বলে 9 নাম্বারে দেখা যাচ্ছে যে এখানে ওয়েটিং টাইম কয় গড়, 1 2 3 4 5 6 7 8 8 গড় ডিভাইড বাই সার্ভিস টাইম কয় গড়, 1 2 3 4 গড়। তাহলে কত হইলো? 2 হইলো না? জি ভাই আচ্ছা, আমার তো সর্বোচ্চটা লাগবে, 15তে আসি। দেখেন 15তে কি বলছে, 1 2 3 4 5 6 6 গড় ডিভাইড বাই 2 গড়, কোনটা বড়? এটাই বড় ফ্রি। কথা কি বুঝছি, কনসেপ্ট কিভাবে আসে, এটা কি আলাদা কোনো ম্যাথ কিনা, কনফিডেন্ট বুঝতে পারতেছি কিনা? বুঝছি। আচ্ছা, সেম দেখেন আমি আরেকটা করে দিতে, মানে সবগুলো এই যে 3টা ম্যাথ না, কই আরেকটা কি চলে গেছে, এই যে আরেকটা তো এখানে। আচ্ছা, ভাই অন্য একটা চিত্র থেকে দেখান। বুঝি নাই। এই যে ভিন্ন 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 চিত্র আছে, এই যে এটা যদি এটা এরকম চিত্র আছে, সব ভিন্ন ভিন্ন চিত্র, কোনো আলাদা কিছু নাই। আচ্ছা, এটাতে আসেন। ধরেন এই যে আমি যে বললাম যে আগের কনসেপ্টের উপরেই ম্যাথ সব কিছু চলে আসবে। আচ্ছা দেখেন, বলছে ফ্যাকাল্টি অফ এক্স বাই এইজ অ্যান্ড র্যাঙ্ক, এইজ এবং র্যাঙ্ক অনুযায়ী দেওয়া আছে, এদিকে এইজ এদিকে র্যাঙ্ক, টোটাল হচ্ছে এইটুকু। ফ্যাকাল্টি ইন দ্য ফাইন আর্টস ডিপার্টমেন্ট ইন দ্য এক্স ডিস্ট্রিবিউটেড বাই র্যাঙ্ক, মানে এই ফাইন আর্টসে যারা আছে তারা র্যাঙ্ক হিসাবে এইভাবে দিয়েছে। টোটাল ফাইন আর্টস স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি আছে কজন, 120 জন। 120 জনের ফুল প্রফেসর কত পার্সেন্ট, ইনস্ট্রাক্টর কত, টোটাল 100 জন, এইটার 120 জনকে ভাগ করলে এত পার্সেন্টেজ হিসাবে এখানে আছে। এটা ফাইন আর্টসে, এটার হিসাব আলাদা। আর এটা হচ্ছে বক্স থেকে, যে এটা হচ্ছে এইজ, এটা হচ্ছে র্যাঙ্ক। কথা বুঝছি? চিত্র তো ক্লিয়ার? জি জি ভাইয়া কোশ্চেন আসছে, হাউ মেনি ফ্যাকাল্টি মেম্বার, কতগুলো ফ্যাকাল্টি মেম্বার অ্যাট ইউনিভার্সিটি এক্স, এই যে ইউনিভার্সিটি এক্স, আর এইদার অ্যাসোসিয়েট প্রফেসর, হয় সে অ্যাসোসিয়েট প্রফেসর অর অ্যাটলিস্ট 60 ইয়ার্স ওল্ড। অ্যাটলিস্ট 60 ইয়ার্স ওল্ড কি এটা, অর ওল্ডার আর বোথ, এটা তার মানে কতজন হচ্ছে এটা এবং অর বোথ। কথা বুঝছি? তার মানে কথা কি ক্লিয়ার? বুঝছি। হয় এটা অথবা এটা। দেখেন নর্মালি এটা হওয়ার কথা ছিল, বাট যখন আমি একে যোগ করছি কাকে ডাবল করে ফেলছি, 30 ডাবল করে ফেলছি, একটা 30 বৃদ্ধি হবে না? এটা কি প্রবাবিলিটিতে গেছে কেন এটা ভাইয়া? প্রবাবিলিটি সূত্র, হ্যাঁ, প্রবাবিলিটি a প্লাস b মাইনাস বোথ। ক্লিয়ার? হুম, এই যে a প্লাস b মাইনাস বোথ, যেটা বোথ কি কোনটা কমন পড়ছে, 30টা কমন বাদ, 30 এইটাই ফর্মুলা। এটা তো ভেন ডায়াগ্রামের সূত্র তাই না? হ্যাঁ, এটা তো ভেন ডায়াগ্রামের সূত্র ভেন না? ডায়াগ্রামে, হ্যাঁ, টোটাল ইজ ইকুয়াল টু, আমরা ভিডিওতে পড়ছি না, টোটাল ইজ ইকুয়াল টু a প্লাস b হ্যাঁ। মাইনাস বোথ প্লাস নেইদার, পড়ছি না? হ্যাঁ, প্লাস এই সূত্রটা দিয়ে সব থেকে বেশি ম্যাথ আসে ডেটা ইন্টারপ্রিটেশনে। টোটাল ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস নেইদার। এটা আমি যদি আরও দেখাতে পারতাম, আমি আশা করি ক্লিয়ার বুঝতে পারছি যে যত আমি পুরো পিডিএফটা এই জন্য দিয়েছি, পুরো পিডিএফটা মানে হচ্ছে আপনি প্রথম দিনই কেএমএফ শেষ করে ফেলা, কেএমএফ ডেটা শেষ করে ফেলা, যেটা অন্যদের ক্ষেত্রে দেখা গেছে যে সেইটা ধরতে বই পাবে, কারণ প্রথমে সে ফাইভ করবে, তারপরে এটাতে আসবে। আপনাকে প্রথম দিনে আমি কনফিডেন্স দিয়েছি যে এটা করবেন, রেকর্ডিং দেখবেন, যেইটাতে প্রবলেম হয়, যেটাতে মনে হয় ভাই আরেকটু ডিসকাশন প্রয়োজন, সেটা আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন পুরো পিডিএফের। কথা বুঝছি? বুঝছি। এরপরে হচ্ছে আমরা কি করব, একটা সলভ ক্লাস নিব, যেটা হচ্ছে মানে একটু ওভারভিউ গোত্র করা, যে কোন ফর্মুলাগুলো মোটামুটি আমরা ভুলে যেতে পারি, সেটা নেওয়ার পরে আপনার মকে ঢুকে যাবে, মক করবেন, পাশাপাশি আমাদের সাথে বারবার করবেন। আর হচ্ছে কোয়ান্টে যেগুলো মকে প্রবলেম পড়বেন বেশি, সেগুলো আমরা সেই টপিকগুলো আবার ক্লাসে করাবো। বুঝছি এবার?
আচ্ছা ভাইয়া, এমনি মকটা কি ঈদের আগে শুরু করতে পারবো নাকি পরে? তাইলে একটু আমরা তো চাই হচ্ছে যেমন হচ্ছে 14 তারিখে যদি এটার ক্লাস হয়, 16 তারিখে হচ্ছে এটার ইয়েটা, আর আমরা চাই হচ্ছে 17 তারিখ থেকে মক শুরু করে। আচ্ছা ভাইয়া চাই চাপ 17 বেশি পড়ে যাবে না, চাই ঈদের 17 পরে তারিখ থেকে, করলে কিন্তু ভালো যেহেতু হয়। 18-19 সালে 20 মানে ঈদ হবে, তো আপনারা প্রেশার কম নেবেন, বাট এডমিশন নিয়ে জাস্ট এগুলো দেখাশোনা পড়াশোনা শুরু করতে করতে কিন্তু 4-5 দিন লেগে যাবে, রাইট? মানে গুছিয়ে পড়াশোনা করা, গুডসে শুরু করবেন। আমি অ্যাডমিশন নেওয়া শুরু করবো 16 তারিখ থেকেই, মানে নিব, গ্রুপটা করে দিব 16 তারিখ। দেন আপনারা হচ্ছে ওই এইটা শেষ করে এসে পুরো দমে আসলে গ্রুপে স্টাডি করা শুরু করবেন আর কি। কথা বুঝছেন? ক্লিয়ার প্রসেসটা বুঝছেন? জি ভাই বুঝছি। বুঝছি যাদের ভাই। হচ্ছে পরীক্ষা আগে দিবেন তারা ওয়েট না করে তারা হচ্ছে এটা ইউজ করবে, নিজে নিজে একটু পড়ে নেবেন। যেমন ধরেন আপনি যদি এসিটা নিজে নিজে পড়ে ফেলেন, যেহেতু রেকর্ডিং সলিউশন আছে, এবার আপনি যখন বাকিদের সাথে গ্রুপ স্টাডি করবেন, আপনি কিন্তু সেখানে কনফিডেন্ট, আপনার রিভিশন হবে, বাকিদের হচ্ছে পড়া হবে, আপনার রিভিশন হবে। আপনি নিজে হচ্ছে লিড করলেন জিনিসটাকে, যে চেক করলেন যে ভাই এই ডিসকাশন গ্রুপের মধ্যে এটার জন্য এটা আনসার হয়েছে, তখন কিন্তু আপনার রিভিশন হয়ে গেল, আপনার মনে থাকবে। ক্লিয়ার কি না? ভাইয়া অ্যাডমিশনের কথাটা, এটা কি ওই যে 30 সেট যেটা ওইটার না? টোটাল 90 সেট। 90 সেট, আচ্ছা টোটাল 90 সেট, এবং 90 সেট আপনাদের জন্য কমই, মানে স্টুডেন্টদের জন্য যেহেতু প্রেশার, মানে 1.5 মাস পর আসতে হয়। আমাদের ওয়েবসাইটে দেখেন, এটা নর্মালি হচ্ছে যারা অ্যাডমিশন নিয়েছে, ওই বায়া যা আসছে উনিও কিন্তু অ্যাডমিশন নিয়েছে টোটালটা। সো 12,000 না, এটা জাস্ট স্টুডেন্টের জন্য 7,500 টাকা, বাট এটা টোটাল 90 সেট থাকে আর কি, আপডেট এবং এটা মিলিয়ে, এবং এটার সলিউশন সহ, এই গ্রুপ সহ, এবং গ্রুপে তো আমি প্রবলেম ডিসকাশনের সময় আমিও থাকি। সো আমার সহ সব কিছু মিলিয়ে মাত্র 7,500 টাকা, এবং পরীক্ষার আগ পর্যন্ত আপনি অ্যাক্সেস পাইতেছেন। বুঝতে পারছি? ভাইয়া এই 60 সেট এখানে কি শুধু কোয়ান্ট আর ভার্বাল নাকি অ্যানালিটিক রিজাল্ট এটাও সব আছে? আছে। আচ্ছা আপনি যখন সব আছে, আপনার এই সেট সব আছে, বাট আপনি আপনাদের জন্য কিন্তু এডব্লিউ এর কয়েকটা স্পেশাল ক্লাসও হবে, দু একটা। যে প্রথমত এডব্লিউ এর ভিডিও তো এখানে আছেই, এই যে এখানে রিসোর্সে তো আছে, তাছাড়া আমরা কিন্তু স্পেশাল কয়েকটা ক্লাসও নেব। কথা কি বুঝছি? ক্লিয়ার কি না? এই ব্যাচ কিন্তু শেষ হইতেছে না, বাট আমি জি ভাই, বলছি এই clear। ব্যাচের পরে আলাদা একটা রিসোর্স অ্যাড হইতেছে, যেটা আপনাকে বুস্ট আপ করবে। এই ব্যাচ ক্লাস শেষ হইতেছে না, ক্লাস আরও চলবে, আরও 6-7-8টা ক্লাস চলবে, কিন্তু আপনি এক্সট্রা একটা জিনিস পাইতেছেন, যেটা আপনাকে এই প্রিপারেশনটাকে মেইন এক্সামের হিসাবে ক্লিয়ার করবে। বাট আপনি চাইলে আরও বেশি লেন্দি সময় করে আপনি মকে ঢুকতে পারেন, বাট ওইটা ফ্রুটফুল না। আমি বলি এই জায়গা থেকে মক আরেকটা না একটা সময় মক শুরু করতে হবে, বাট এখন থেকে শুরু করলে প্রথম দিকে কিছুদিন মানে কস্ট নষ্ট হবে, টাইম নষ্ট হবে, পড়া ভালো লাগবে না। আস্তে ধীরে এই যে অভ্যাসটা তৈরি হওয়া, সেটা এখন থেকে করলে যখন আপনার পারফেক্ট টাইম, সেটাকে ইউজ করতে পারবেন আর কি। কথা কি বুঝছি? মানে এটা এমন না যে আমি মার্কেটিং করতেছি যে আমার এখানে ভর্তি হওয়ার নেই, আমি এটা যে আপনার এখন এটা প্রসেসটা পরে ধাপ, এটাই হওয়া উচিত, মানে সময় নষ্ট না করে। ক্লিয়ার কি না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো আপনারা যদি না ওদের, মানে আমি মার্কেটিংটা কেন বলতেছি না মার্কেটিং করতেছি, বাট আপনাদের হচ্ছে এই অ্যাক্টিভলি যদি স্টুডেন্ট চিন্তা করেন, অ্যাক্টিভলি এখনও কিন্তু প্রায় অ্যাক্টিভলি 352 জন পরীক্ষা দিতেছে অ্যাক্টিভলি। সো ওইটা নিয়ে আমার প্রবলেম নেই যে আপনি আসেন কি না, জিনিসটা হচ্ছে আপনাকে যে এটা প্রসেসটা এখন এটা। ক্লিয়ার ভাইয়েরা? বুঝছি? জি ভাইয়া। ওকে, সো আমরা এগুলো নিয়ে আর ডিসকাশন না করি, এগুলো অলরেডি ভিডিওতে যেহেতু আছে, এই যে এই ফর্মুলাটাই আমরা ডিসকাশন করছি। সো এই ফর্মুলা শিটটা আমি হচ্ছে এখন অ্যাড করে দিতেছি, আপনারা হচ্ছে একটু ওকে, ফর্মুলা শিট সহ আমি এখানে অ্যাড করে দিতেছি। এখানে আজকের ক্লাস এখানে চলে যাবে। সো আপনারা হচ্ছে নেক্সট ক্লাসের ক্ষেত্রে যেটা বললাম, যে দেখেন আপনারা কিন্তু দিন শেষে শুরু করছিলেন 20+, এখন কিন্তু যে 6-7 জন আছেন আপনারাই কিন্তু পরীক্ষা দিবেন, আমি জানি, কারণ বাকিরা পরীক্ষা বসবে না, এবং মেজরিটি মানুষ হচ্ছে এমন আছে যে ওই মানে আসে হুজুগে, জাস্ট কমপ্লিট করে নেয়। সেই জন্য বললাম আপনাদের যে প্রসেসটা, এই যে এখন এটা, এখন আপনারা বলতে পারেন ভাই আমি রিভিশন হিসেবে কী দিব। আপনি এই যে ঈদের বন্ধে রিভিশন বলতে এইটুকু দিতে পারেন, প্রত্যেকটা টপিকের ফর্মুলাগুলো মনে আছে কিনা। এখন আমাদের সমস্যাটা হয় কি, আমি আজকে ক্লাসটা অনেক বড় নিয়ে নিয়েছি, বিরক্ত না আশা করি, রাইট? আমরা আশা করি যেটা হচ্ছে কি, সবাই রিভিশন নিয়ে প্রবলেম হতে পারে। এখন রিভিশন বাই কেমনে দিব? রিভিশন যতই দেন না কেন, আপনি যতক্ষণ না পর্যন্ত ওই টোটাল ওভারঅল সিলেবাসটা আপনার চোখের সামনে করবেন। মক হইলে কি টোটাল 27টা টপিকের মধ্যে পড়তেছে না, রাইট? এখন আপনি যদি শুধুমাত্র ধরেন জিওমেট্রি রিভিশন দিচ্ছেন, ওই 27টা করলে কিন্তু বাকিগুলো ভুলে যাবেন। দ্যাটস ওয়াই
আপনি পুরোটা একবার রিভিশন দিলেন, বাট মক করতে যেয়ে দেখবেন পুরো 27টা সিলেবাস, ধরুন 10টা মক দিলেই দেখবেন হচ্ছে সব সূত্রগুলো আপনার একবার করে রিভিশন হয়ে গেছে। কারণ কি, পুরো সিলেবাসটা কিন্তু ঘুরপাক খাচ্ছে, রাইট? বুঝছি কি না? বুঝছি। সো আপনি ঈদের বন্ধে যেটা করবেন, পুরোটা রিভিশন দিবেন। আমরা 16 তারিখ হচ্ছে এটার অ্যাডমিশন নিব, যে গ্রুপ করে দিব। এরপর থেকে আপনারা অ্যাডমিশন পর্যন্ত ওই গ্রুপে থাকবেন। আর এই ক্লাসটা, এই ব্যাচটা এই মাস, পাশাপাশি আপনাদের আরও প্রবলেম সলভিং থাকলে আরও বেশি যদি থাকে, যে মনে হয় মক দিয়ে, আমি আবার বলতেছি, এটা আমি ওপেন বলতেছি আপনাদের ক্ষেত্রে, মক দিয়ে যদি মনে হয় যে আমাদের টপিকে আরও ডিসকাশন করা প্রয়োজন, ব্যাচ শেষ হইলেও আপনি জাস্ট আমাকে বলবেন, টপিকগুলো দিবেন, মকের যে স্ক্রিনশট নেবেন, কোশ্চেনগুলো নিয়ে আমাকে একটা পিডিএফ করে দিবেন যে ভাইয়া এই টপিকের আমাদের ক্লাস দরকার। তখন হবে কি জানেন, এই যে নতুন ব্যাচ তো হইতেছে, সেই ব্যাচে আপনার প্রবলেমগুলো আমি ওখানে ডিসকাশন করবো, তাহলে আপনারাও ইনভাইটেড থাকবেন। তার মানে হবে কি, তারা তো বুঝবে না কী সলভ করাচ্ছে, বাট আপনিও হেল্প হইলেন, তাদেরও হয়ে গেল। জিনিসটা কি বুঝছে কিনা? একদম এক্সাম আগ পর্যন্ত আপনি যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আমাকে নক দিতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। জি ভাই। ওকে, ঠিক আছে। সো আমরা অনেক কথা বলছি। নেক্সট ক্লাসটা মানে সোমবার হবে কি না, বুধবার হবে কি না, সেটা আপনারা ডিসাইড করবেন। যদি মনে হয় যে আমরা একসাথে ভিডিও বুঝতেছি, সেক্ষেত্রে আমরা 14 তারিখ একসাথে পুরোটার সলভ ক্লাস নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার?